আমরা আজকে ভোল্টেজ রেগুলেটর শুরু করব। তোমাদের মনে আছে ফার্স্ট সেমিস্টারে আমরা ভোল্টেজ রেগুলেটর পড়েছিলাম জেনার ডায়োড দিয়ে, তাই না? জি স্যার। তাহলে ওখানে আমাদের বেসিক যে রেগুলেটর সার্কিট সেটাকে আজকে আমরা কিভাবে ইমপ্রুভ করা যায় সেটা আমরা পড়বো, ঠিক আছে? নিও আমার এটা পাশে থাকুক। আমরা এই সার্কিট কিন্তু পড়েছিলাম। যদি তুমি একটা সিম্পল সার্কিটের কথা চিন্তা করো তাহলে ট্রানজিস্টর ছাড়াও হবে, একটা সিরিজ রেজিস্টার, তার সাথে একটা জেনার ডায়োড, আর লোডটা থাকবে কার সাথে? জেনার ডায়োডের সাথে। এটা ছিল আমাদের জেনার ডায়োড রেগুলেটর। এই ড্র, আচ্ছা এই পাশে ড্র করবো নাকি? এখানে এরকম একটা সার্কিট তুমি যদি চিন্তা করো, এইখানে জেনার ডায়োড দিয়ে দেওয়া হলো এই, আর এটা হয়ে গেল তোমার গ্রাউন্ড, এইখানে দিয়ে দেওয়া হবে লোড। এটা ছিল আমাদের একেবারে জেনার ডায়োড এজ এ রেগুলেটর। এখানে আমরা যে রেজিস্ট্যান্সটা দিয়েছি এটা আর জেড বলতে পারি, আর এখানে যেটা সেটা হলো আর এল, তাই না? তাহলে এখানকার যে ভোল্টেজটা হবে তোমার, এটা হলো তোমার ভিএস সোর্স ভোল্টেজ। এই সোর্স ভোল্টেজ শুড বি গ্রেটার দেন আউটপুট ভোল্টেজ, তাই না? এখানে আউটপুট ভোল্টেজটা কত হবে? তাহলে এখানে যে ভোল্টেজটা পাওয়া যাবে সেটা হবে তোমার আউটপুট ভোল্টেজ। এখানে থাকবে প্লাস, এখানে থাকবে মাইনাস, আর আউটপুট ভোল্টেজ শুড বি ইকুয়াল টু জেনার ব্রেকডাউন ভোল্টেজ ভিজেড, না? এটা ভোল্টেজ। এইটা আমরা গত ফার্স্ট সেমিস্টারে পড়েছিলাম। তাহলে এখানে তুমি যদি 5 ভোল্টের একটা জেনার ডায়োড দিয়ে রেগুলেটেড ভোল্টেজ সোর্স তৈরি করতে চাও, তাহলে এখানে এটা 5 ভোল্টের চাইতে একটু বড় থাকতে হবে, সে এটা 10 ভোল্ট, 12 ভোল্ট। আর আমরা এখানে যে জেনার ডায়োডটা নিব সেটার ব্রেকডাউন ভোল্টেজ হতে হবে কত? ভিজেড। ভিজেড এর ভ্যালুটা হতে হবে তোমার ওই 5 ভোল্ট সেই ক্ষেত্রে, তাই তো? এইটার লিমিটেশন কি ছিল? এটা প্রথম লিমিটেশন ছিল যে বেশি কারেন্ট আমরা এই সার্কিট দিয়ে ডিজাইন করতে পারি না। কেন পারি না? বেশি কারেন্ট কেন ডিজাইন করা যায় না? ধরো অনেক কারেন্ট তুমি লোড, ভোল্টেজ ফিক্স। হ্যাঁ না আমি বলি, তোমরা বলে গেছো হয়তো, যে এখান দিয়ে তুমি অনেক কারেন্ট চাচ্ছ, আইএল, আইএল অনেক বড়, আইএল এর অনেক বড়র জন্য তুমি ডিজাইন করলা, ঠিক আছে? এই আইএল কোথা দিয়ে পাস করবে বলো? এই রেজিস্ট্যান্স দিয়ে পাস করবে না? এই রেজিস্ট্যান্সটা দিয়ে তো যাবে, তাই না? জি স্যার। তাহলে এই রেজিস্ট্যান্সটা গিয়ে এখানে অনেক লস হবে, পাওয়ার লস হবে এখানে। জি স্যার। তার একটা প্রবলেম হলো। দ্বিতীয় প্রবলেম, যে আমি সব সময় এখানে যে লোড কানেক্ট করেই রাখবো তার তো কোনো গ্যারান্টি নাই, তাই না? আমি লোড খুলে ফেলতে পারি না। একটা লোড সোর্স থেকে খুলে ফেললাম, তখন তখন পুরো কারেন্টটা কোথা দিয়ে যাবে? এখান দিয়ে যাবে, জেনার ডায়োড দিয়ে। জেনার ডায়োড দিয়ে যাবে। তাহলে জেনার ডায়োডের কারেন্ট ক্যাপাসিটি অনেক বেশি হতে হবে। জি স্যার। তাহলে এই প্রবলেমটা আমাদের আছে। তাহলে জেনার ডায়োডের, যে এটা একটা সেমিকন্ডাক্টর ডিভাইস, তো এই জেনার ডায়োডের কারেন্ট খুব বেশি হয় না। এখানে আমি বয়েল স্টেটের বইয়ের থেকে নিয়েছি, হ্যাঁ। এই বয়েল স্টেটের বইয়ে এর একটা ভ্যালু বলে দিয়েছে যে তুমি ম্যাক্সিমাম এটা তৈরি করতে পারবে কত, এই ধরো কত মিলি এম্পিয়ার, 10 মিলি এম্পিয়ার, 20 মিলি এম্পিয়ার, ঠিক আছে? এখানে ভ্যালুটা যেন কোথায় ছিল আমার এক্স্যাক্টলি মনে নাই। আমরা হয়তো ম্যাক্সিমাম করলে 50 মিলি এম্পিয়ার পর্যন্ত তৈরি করতে পারবো এটা দিয়ে। তাহলে এইটাকে আরেকটু ইমপ্রুভ করা যায় কিভাবে? এটাকে আরেকটু ইমপ্রুভ করার জন্য এরকম একটা সার্কিট, এবার এই পাশে ড্র করি, ওটা তো ভালো হচ্ছে না, এইখানে এই ড্র, 1 মিনিট। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হলো আগের সার্কিটেই থাকবে। ও আছে তো, এইটাই তো, এই যেটা এই পাশের সার্কিটটা, ঠিক আছে? এইখানে চলে আসবে হলো তোমার এইটাই হলো লোড, আর আর এইটাই হলো তোমার লোড।
এটাই হলো তোমার রোল। আর লোড। তাহলে আগের সার্কিটের চাইতে এখনকার সার্কিটের ডিফারেন্সটা কি? দেখো আগে লোডটা কানেক্ট করেছিলে তুমি এই যে এখানে সরাসরি এখানে, তাই না? ট্রানজিস্টরটা ছিল না। দেখো জি স্যার। সেম সার্কিট। তাহলে এখন কি করেছি? এখন একটা ট্রানজিস্টর কানেক্ট করে দিয়েছি, এটাকে বলা হচ্ছে সিরিজ ট্রানজিস্টর অ্যাড করে। ট্রানজিস্টর। এটা দিয়ে কারেন্টটা কি হবে? অ্যাম্পলিফাই হবে। কিভাবে হবে? তুমি যদি এখন এটা 5 ভোল্টের জন্য ডিজাইন করতে চাও, তাহলে এটা মনে করো 5 ভোল্ট আছে দরকার তোমার, তাহলে জেনার নিতে হবে কত ভোল্টের? 5.7 ভোল্টের। এটা অ্যাপ্রক্সিমেটলি 5.7 ভোল্টের নিতে হবে। 7 ভোল্ট। হ্যাঁ, এইটা কিন্তু এটা কমন কালেক্টর কনফিগারেশন আছে। এই ট্রানজিস্টরটা কোথায় আছে? কমন 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 কালেক্টর 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 কনফিগারেশন। কনফিগারেশনে। কেউ আবার এইভাবে চিন্তা করো না যে স্যার এখানে তো ইনপুট দিয়েছি, সুতরাং আউটপুট নিয়েছি কোথা থেকে? ইমিটার থেকে, তাহলে কমন বেস কনফিগারেশন। না, এটা কমন বেস না, এটা কমন কালেক্টর। কেন কমন কালেক্টর? কারণ তুমি এটাকে ইনপুট দিয়েছো রেগুলেটেড ইনপুট, বুঝতে পেরেছো? কত ইনপুট দিয়েছো তার বেজে? রেগুলেটেড ইনপুট। হ্যাঁ, 5.7 ভোল্ট। তাহলে 5.7 এখানে কত ভোল্ট ড্রপ হবে? 0.7 0.7 ভোল্ট ড্রপ হবে। তাহলে ইমিটার থেকে যেহেতু আউটপুটটা নিচ্ছ, তাহলে ইমিটারে যে কত ভোল্ট পাওয়া যাবে? 5 5 ভোল্ট 5 পাওয়া ভোল্ট যাবে। পাওয়া যাবে। তাহলে ভোল্টেজের যে রিকোয়ারমেন্ট সেটা আমরা ফুলফিল করে ফেললাম। এখন আমাদের কি হবে? যে অনেক কারেন্ট কেন এখান দিয়ে পাস করানো যাবে? আগে মনে করো জেনার ডায়োডের ক্যাপাসিটি কত পড়েছিলাম আমরা? ম্যাক্সিমাম 50 মিলি অ্যাম্পিয়ার, তাই না? এই এখানে একটুখানি বললাম না যে অনলি সিঙ্গেল জেনারেটর দিয়ে জেনার ডায়োড দিয়ে রেগুলেটর তৈরি করলে আমরা সেটা দিয়ে লোড কারেন্ট ম্যাক্সিমাম কত করতে পারবো? 50 মিলি অ্যাম্পিয়ার। 50 মিলি অ্যাম্পিয়ার। এই নেয়ার অ্যাবাউট 50, এটা 40 মিলি অ্যাম্পিয়ার। হ্যাঁ, এরকম হয়তো হতে পারে। তাই 50 আমরা যদি ধরি, তাহলে এই 50 মিলি অ্যাম্পিয়ার মনে করো এখানে ডিজাইন করলাম। কিভাবে ডিজাইন করলাম? যে এমন একটা জেনার ডায়োড নিলাম যার মধ্য দিয়ে ম্যাক্সিমাম 50 মিলি অ্যাম্পিয়ার যেতে পারে, আবার এটা মিনিমাম 1 মিলি অ্যাম্পিয়ারেও কাজ করে। তাহলে এখানে আমি একটা কারেন্টের ভেরিয়েশন পাচ্ছি কত? এই মোটামুটি 40 মিলি অ্যাম্পিয়ারের মতো এখানে ভেরিয়েশন পাচ্ছি না? জি স্যার। যে জেনার ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স তো এই স্যার যে, আবার আবার বলি, জেনার ডায়োডের ক্যারেক্টারিস্টিক্সটা ছিল যে এরকম। এই এই এখানে একটা ব্রেকডাউন ভোল্টেজ ছিল। তাহলে এই ব্রেকডাউন ভোল্টেজে মনে করো এটা 1 মিলি অ্যাম্পিয়ারে কাজ করে, ঠিক আছে? 1 মিলি জি অ্যাম্পিয়ারে। স্যার। আর এটার মনে করো যেই পরিমাণ পাওয়ার সে সহ্য করতে পারে, তার চেয়ে বেশি কারেন্ট তো এর মধ্যে দিয়ে পাস করানো যাবে না, তাই না? না স্যার। তাহলে সেই ম্যাক্সিমাম কারেন্টটা মনে করো কত? সে 50 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত সে সহ্য করতে পারে। মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত পারে। তাহলে ওকে সর্বোচ্চ দিতে পারতেছো কত? 50 মিলি অ্যাম্পিয়ার। সর্বনিম্ন কত দিতে হচ্ছে? মিনিমাম কত দিতে পারছো? 0 না, এই যে মিনিমাম 1 1 1 মিলি অ্যাম্পিয়ার। মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, জিরো দিব না কেন? জিরো দিলে তো আমি 5 ভোল্টটা পাবো না। এই যে এখানে আমাদের যে ভি আউট ইজ ইকুয়াল টু ভি জেড, এই ভি জেড ইজ ইকুয়াল টু আমার কত দরকার ছিল জানো? 5 পয়েন্ট। এখন একবার 5 5.7 ভোল্ট। দরকার, 7 একবার ভোল্ট। 5.7 দরকার, যাই হোক এত ভোল্ট দরকার। তাহলে ওকে তো ব্রেকডাউনে রাখতে হবে। ব্রেকডাউনে রাখতে হলে একটা মিনিমাম কারেন্ট ওর মধ্য দিয়ে কি করতে হবে? পাস করাতে পাস হবে, করাতে হবে। তাহলে তো ব্রেকডাউন হবে না। আর একটা ম্যাক্সিমাম কারেন্ট একটা লিমিট পাওয়া যাবে, এর চাইতে বেশি করানো যাবে না। এর চাইতে বেশি করালে আবার কি হবে জানেন ডায়োড? নষ্ট হয়ে যাবে, হ্যাঁ, পুড়ে যাবে। পুড়ে যাবে, পুড়ে বার্ন আউট যাবে। হবে। তাহলে এখানে আমি ভেরিয়েশনটা কত পেলাম? 49 মিলি অ্যাম্পিয়ার। 49 মিলি অ্যাম্পিয়ার, তাই না? তাহলে আমি জি দেখো স্যার। 1 মিলি অ্যাম্পিয়ার থেকে শুরু করে 50 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত এখানে কারেন্ট প্রডিউস করতে পারতেছি এই যে এখান দিয়ে। কেন? তুমি এখানে মনে করো 2 মিলি অ্যাম্পিয়ার নিবে, 2 মিলি অ্যাম্পিয়ার, 2 মিলি অ্যাম্পিয়ার নিলে এখানে ড্রেনার দিয়ে পাস করবে হলো 48, বুঝতে জি পেরেছো? স্যার। আবার মনে করো এখানে তুমি 10 মিলি অ্যাম্পিয়ার নিচ্ছ, তাহলে জেনার দিয়ে পাস করবে 40 মিলি অ্যাম্পিয়ার। জি স্যার। জেনার কিন্তু তোমাকে ভোল্টেজ যা দরকার তাই দিচ্ছে। এখন আসো, এই যে কারেন্টটা যাচ্ছে, এই কারেন্টটা পাস করতেছে কোথা দিয়ে? একটা ট্রানজিস্টরের বেস দিয়ে। জি স্যার। তাহলে একটা ট্রানজিস্টরের বেস দিয়ে যদি তুমি 50 মিলি অ্যাম্পিয়ার পাস করাও, ইমিটার দিয়ে কত মিলি অ্যাম্পিয়ার পাওয়া যাবে? বিটা টাইমস বিটা টাইমস হ্যাঁ আইবি। আইবি। তাহলে এখানে পেলাম আমি 50,
এখানে পেলাম হলো আমি কত, বেজে ম্যাক্সিমাম 50 ধরি না, 1 মিলি এম্পিয়ার জি স্যার। ক্যালকুলেট করো, 50 মিলি এম্পিয়ার। এখন এই ধরনের ট্রানজিস্টর গুলোর আবার বিটা একটু কম হয়, বুঝতে পেরেছো? তাহলে এটার বিটা তুমি 50 ধরো, বিটা কত, 50। 50। তাহলে কত 50 কতটুকু হইলো বলো? 2.5 মিলি এম্পিয়ার হয়ে গেছে বোধহয়। 2.5 অ্যাম্পিয়ার। এম্পিয়ার, জি এই দেখো স্যার। তাহলে একটা ট্রানজিস্টর দিয়ে তুমি 2.5 এম্পিয়ার পর্যন্ত এখন কন্ট্রোল করতে পারতেছো, বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে এটাকে আমরা বলি কি, যে এটা ট্রানজিস্টর দিয়ে কারেন্টটাকে বাইপাস করেছি। জেনার দিয়ে কারেন্টটাকে পাস না করে লোড কারেন্টটা এখান দিয়ে সরাসরি বাইপাস হয়ে যাবে। এই যে এখান দিয়ে কারেন্টটা পাস করবে। কেন এখান দিয়ে আসবে বলতো? বেস দিয়ে গিয়েছে কত, অনলি 50 50 মিলি মিলি এম্পিয়ার। অ্যাম্পিয়ার। সেই 50 মিলি এম্পিয়ার কার থেকে নিয়েছো তুমি? জেনার থেকে নিয়েছো, জেনার থেকে। তাই তো? জি স্যার। আর তাহলে এখান দিয়ে এখন জেনারেটর চলে থেকে। আসলো কত, জি স্যার। 2.5 5 এম্পিয়ার। অ্যাম্পিয়ার। তাহলে বাকিটুকু কোথা 2.5 দিয়ে আসতেছে? অ্যাম্পিয়ার। বাকিটুকু এখান দিয়ে আসতেছে, এই যে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে যাচ্ছে, ঠিক আছে? জি কারণ স্যার। এখানে মিটারে এসে কালেক্টর কারেন্টটা অ্যাড হয়ে জি যাবে না, স্যার। এই কালেক্টর কারেন্টটা কি জি হবে, স্যার। অ্যাড হবে। তাহলে দেখো একটা কারেন্ট আমি বাইপাস করে ট্রানজিস্টরের মধ্য দিয়ে এনে লোড দিয়ে পাস করে দিলাম, যেটা এখানে সম্ভব ছিল না, এই যে এখানে সম্ভব ছিল না, তাই তো? তাহলে এখানে কি ইমপ্রুভ স্যার। করা হলো? কারেন্ট ক্যাপাসিটি ইমপ্রুভ করা হলো, তাই তো? কারেন্ট ক্যাপাসিটি ইমপ্রুভ করা হলো। জি স্যার। এখন এই কারেন্ট ক্যাপাসিটি ইমপ্রুভ করার পরেও এখানে কিছু মানে ইনপুট ভোল্টেজ চেঞ্জ হলে, দেখো ইনপুট ভোল্টেজ যদি চেঞ্জ হয় তাহলে কিছু আউটপুট ভোল্টেজ চেঞ্জ হবে। কেন হবে? কারণ জেনার ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স কিন্তু এরকম স্টেট না, কিছু হইলেও ভেরিয়েশন আছে, তাই না? এখানে একটুখানি ডেল ভি জেড আছে, তাই না? জি স্যার। তাহলে এখানে মনে করো তুমি এখন ইনপুট কতর জন্য ডিজাইন করেছিলাম আমরা, 10 ভোল্ট। তো 10 10 থেকে ভোল্ট। এখন মনে করো 20 ভোল্ট হয়ে গেল, এখানে 10 থেকে 20 ভোল্ট হয়ে গেল, ঠিক আছে? তো 10 থেকে 20 ভোল্ট যদি হয়ে যায় তাহলে এখান দিয়ে কারেন্টটা বেড়ে যাবে না? জি স্যার। জি স্যার। কারেন্টটা বাড়তে হবে, কারণ এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজটা ড্রপ হতে হবে। তাহলে ড্রপ আমরা হবে। আইডিয়াল কেস যদি চিন্তা করি, যে তাহলে এখানে 5.7 ভোল্টেই যদি থাকে তাহলে এক্সট্রা 10 ভোল্ট টুকু কোথায় যাবে? এডিশনাল 10 ভোল্ট এখানে এসে ড্রপ হয়ে যাবে। আগে তো এখানে কিছু ছিল, তাই না? আগে ছিল জি স্যার। 4.3 ভোল্ট, তাই তো? কারণ জি এখানে 10 স্যার। ভোল্ট ছিল, তখন 5.7 এখানে গিয়েছে, এখানে চলে গিয়েছে হলো 4.3 এখন ভোল্ট। হবে 14.3 ভোল্ট। রাইট, তাহলে অতিরিক্ত কারেন্ট ভোল্টেজ ড্রপটা এখানে হলো, এটা আইডিয়াল কেস। আচ্ছা ঠিক আছে, এখন আইডিয়াল কেসেই যদি বলো কারেন্ট এখান দিয়ে তখন বেড়ে যাবে না? জি স্যার। কারেন্ট বেড়ে যাবে। তাহলে এখান জি দিয়ে স্যার। যদি কারেন্ট বেড়ে যায় তাহলে জেনারের আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স না হওয়াতে জেনারের অ্যাক্রসের ভোল্টেজটা একটু বাড়বে। স্যার এটা বুঝিনি। হ্যালো, হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। জেনারেল ভোল্টেজটা যদি একটু বাড়ে তাহলে সেই ভোল্টেজের কারণে আউটপুট ভোল্টেজটা একটু কি হবে, চেঞ্জ বাড়বে। হবে, বেড়ে যাবে। জেনারেল বেড়ে, এটা বেড়ে গেলে এটা একটু বাড়বে, কারণ এখানে যদি আমি আইডিয়াল চিন্তা করি যে এখানে পয়েন্ট সম পরিমাণ আছে, আসলে কি হয় যে 100% রেগুলেটেড ভোল্টেজ পাওয়া যায় না, যায় না। ঠিক আছে? তাহলে এটা তোমরা আগের ওই টপিকটা একটু রিভাইজ করে নিও, কারণ আগের স্যার টপিকটা না। জেনার ডায়োডের অ্যাক্রসের ভোল্টেজ ফিক্সড না, সেটা কিভাবে বাড়বে? ওর ক্যারেক্টারিস্টিক্স দেখো, জেনার ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স দেখো, যে আমরা একটু একটা ইন্টারনেট থেকে যদি একটা নিয়ে আসি, ক্যারেক্টারিস্টিক্স আইভি, ক্যারেক্টারিস্টিক্স অফ জেনার ডায়োড, যে ওমা এটা কি হয়, জেনার ডায়োড, আইভি ক্যারেক্টারিস্টিক্স অফ জেনার ডায়োড, কোনটা ধরবো? ধরো এইটা বুঝতে ভালো হবে। এই তোমরা কি দেখতে পাচ্ছ এখন যেটা আমি ওপেন করলাম? জি স্যার। এই যে আর এটা নার্সারি, এই যে দেখো এখানে একটা স্লোপ আছে, ব্রেকডাউনের পরে একটা স্লোপ জি আছে না, স্যার। তাই তো? স্লোপ আছে। স্লোপ আছে, স্লোপ থাকা মানে কি, যে কারেন্টের ভ্যালু কম বেশি হলে ভোল্টেজ সামান্য একটু কম বেশি হবে। হবে, হবে। ঠিক আছে? এটা আইডিয়াল কোনো কিছু তো তৈরি করা যায় না আসলে, সেই জন্য। তাহলে এই প্রবলেমটা আমরা আরো মিনিমাইজ করে ফেলতে পারি। কিভাবে মিনিমাইজ করে ফেলতে পারি? দেখো এখানে জেনারের যে ভোল্টেজ চেঞ্জ অথবা এই ট্রানজিস্টরের যে ভোল্টেজ চেঞ্জ, এইসব ভোল্টেজ চেঞ্জ গুলো সরাসরি আউটপুটে চলে যাচ্ছে, তাই না?
জি স্যার। জি স্যার। তাহলে এইটাকে আমরা কি করব, মাঝখানে আর একটা এমপ্লিফায়ার দিব। এমপ্লিফায়ারটা এমন ভাবে দিব যে এই যে এখানে যে চেঞ্জটা হলো, এই চেঞ্জটা হবে সেই এমপ্লিফায়ারের আউটপুট, আর আমি যে এখান থেকে আউটপুট নিব সেই আউটপুটটা হবে এই মাঝখানের যে এমপ্লিফায়ার তার ইনপুট। কথাটা বুঝতে পেরেছো? এই এই যে স্যার দেখো, আবার একটু এই না আমি এখন বুঝান। সার্কিট দেখাচ্ছি। এই যে এই এমপ্লিফায়ারটুকু অ্যাড করা হয়েছে, এই যে এই এমপ্লিফায়ারটুকু অ্যাড করা হয়েছে, এই যে এইটা একটা এমপ্লিফায়ার, ঠিক আছে? তাহলে এই এমপ্লিফায়ারের ইনপুটে কোনটা দেয়া আছে দেখো, আমার আউটপুট দেয়া আছে না, আমি যে আউটপুটটা ইউজ করতেছি লোডে, কিভাবে? এই যে দেখো আউটপুটটা ভোল্টেজ ডিভাইডার হলো, এই রেজিস্টারের মাধ্যমে ভোল্টেজকে ডিভাইড করে এটার বেজে দিয়ে দিলাম। বুঝতে পেরেছ? ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল। স্যার শোনা যায়নি কিছুক্ষণ। হ্যাঁ, কিছুক্ষণ শোনা যায়নি, এখন দেখিয়েছে। আবার বলি, আমি যে মার্ক করেছি সেটা দেখতে পেয়েছো? এটাই জি হলো স্যার, আমাদের। দেখা যাচ্ছিল কিন্তু কথা আসেনি। আচ্ছা, এই যে যেই বর্ডারের মধ্যে যেটা দেখতে পাচ্ছ, একটা ট্রানজিস্টর Q2, আর এখানে একটা রেজিস্টার আছে R3, আর এদিকে হলো R4। এটা মিলিয়ে কি তৈরি হয়েছে? একটা অ্যাম্পলিফায়ার তৈরি হয়েছে। আর এটা যে অ্যাম্পলিফায়ারের কালেক্টর লোড কোনটা, এই রেজিস্ট্যান্সটাই তার কালেক্টর লোড। দেখো, তাহলে এটাও সাথে জি নিয়ে স্যার। নিই, এটা সহ একটা অ্যাম্পলিফায়ার হয়ে গিয়েছে, ঠিক আছে? তাহলে এই অ্যাম্পলিফায়ারের আউটপুটে এই সাইড না, বেজের দিক দিয়ে, এটা কমন ইমিটার অ্যাম্পলিফায়ার, ঠিক আছে? এটা কি অ্যাম্পলিফায়ার? কমন। স্যার ভোল্টেজ ডিভাইডার বায়াস না? হ্যাঁ, ভোল্টেজ কমন। ডিভাইডার বায়াস, কিন্তু কমন ইমিটার, কমন বেস, কমন কালেক্টর এরকম আছে না? জি স্যার, কমন এই ইমিটার। এইটা কমন ইমিটার। কিভাবে কমন ইমিটার? আমি আউটপুট ভোল্টেজটাকে দুইটা ইনপুট রেজিস্টার বেস, দিয়ে, আউটপুট হচ্ছে ক্যাপ হ্যাঁ আউটপুট কালেক্টর। হলো এই যে জি এখানে কালেক্টর, এটার এখান থেকে কালেক্টর, ঠিক আছে? তাহলে দেখো, একটু আগে এখানকার যেই ভেরিয়েশনটা হতো সেই ভেরিয়েশনটা সরাসরি চলে যেত কোথায়? লোডে। লোডে। এখন এখানে যে ভেরিয়েশনটা হবে সেই ভেরিয়েশনটা কি হবে? সরাসরি লোডে যাবে না। এখানে একটা না। এরকম হিসেব হবে যে এইখানে ধরো ইনপুট বেড়ে গিয়েছিল আমাদের 20 ভোল্ট, ঠিক আছে? 20 ভোল্টেজ বেড়ে যাওয়ার জন্য এখানে মনে করো 0.1 ভোল্ট বেড়ে যায়। তাহলে এটা 0.1 ভোল্ট, এটার এই অ্যাম্পলিফায়ারের কালেক্টরে প্রডিউস হতে এখানে কত ভোল্ট লাগে? এই অ্যাম্পলিফায়ারের গেইন দিয়ে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে যাবে। জি হ্যাঁ, সেই স্যার। জন্য আউটপুটের যে ভেরিয়েশনটা সেইটা এই অ্যাম্পলিফায়ারের গেইন দিয়ে ডিভাইড হবে, তার মানে আরেকটু কমে যাবে। এই অ্যাম্পলিফায়ারটার নাম হলো কি? এটাকে বলা হয় এরর অ্যাম্পলিফায়ার। এরর মানে ভুল। এরর অ্যাম্পলিফায়ার। হ্যাঁ, এরর অ্যাম্পলিফায়ার, ঠিক আছে? তাহলে এরর অ্যাম্পলিফায়ারের সহ সার্কিটটা আমরা একটু ডিটেইলস বুঝি। এই জেনার ডায়োডটা আমরা আগে কি করেছিলাম? এই যে এই রেজিস্টারটা সরাসরি এখানে লাগিয়ে দিয়েছিলাম না? এই বলতে পারো যে এই রেজিস্টারটা সরাসরি জেনারের সাথে কানেক্ট করেছিলাম, তাই তো? জি স্যার। আচ্ছা, এখন জেনারেল রেজিস্টারটা নিয়ে গেলাম ডান দিকে। এই পাশে যেই রেজিস্টারটা ছিল সেই পাশে, সেটা কোথায় নিয়ে গেলাম? ডান দিকে শিফট ডান করুন। দিকে ডান নিয়ে গেলাম। দিকে। ডান দিকে নিলে কি হবে? জেনার উইল গেট মোর রেগুলেটেড ভোল্টেজ। আউটপুটে যে ভোল্টেজটা হবে সেই ভোল্টেজটা দিয়ে জেনারকে কি করা হলো? বায়াস করা হলো, ঠিক আছে? বায়াস তাহলে করা হলো। জেনারেল ইনপুট ভোল্টেজটা তুমি যদি এই পাশে না দিয়ে এই পাশে দিতে তাহলে একটু ভেরি করতো। কারণ আমরা রেগুলেটর কেন বানাচ্ছি? হোয়াই? বিকজ আওয়ার সোর্স ভোল্টেজ ইজ নট কনস্ট্যান্ট, তাই না? এই ভিএসটা জি কি স্যার, হচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে কনস্ট্যান্ট না। ভিএসটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে আমাদের কি হবে? এই রেজিস্টারটা তুমি যদি এই পাশে লাগাও তাহলে জেনারেল কারেন্ট একটু কম বেশি হবে। তো সেই প্রবলেমটা কিছুটা হলো মিনিমাইজ করার জন্য আমরা জেনার কে বায়াস করার জন্য তার যে রেজিস্টার সেটা লাগালাম হলো কোথায়? আউটপুটের সাইডে, ঠিক আছে? আর এই ট্রানজিস্টরের কি কি হলো? এই ট্রানজিস্টরের এইটা হয়ে গেল তার কালেক্টর রেজিস্টার, সেটা R1 বলা হলো। আর এইখানে তাকে একটা ভোল্টেজ ডিভাইডার বায়াস করে দেওয়া হলো, দিয়ে স্যার বেজে দেওয়া শোনা হলো। যায়নি এতক্ষণ। আমার শোনা যায়নি। জি স্যার। আচ্ছা, আমি আবার রিপিট করি। এইটা শুনতে পেয়েছো যে স্যার আমরা যে সোর্স ভোল্টেজটা কনস্ট্যান্ট না, এজন্য আর কি আমরা রেগুলেটর লাগবে, ওই পর্যন্ত শোনা ওই যাচ্ছে। পর্যন্ত শুনেছো? আচ্ছা, জি স্যার। তাহলে যদি তুমি জেনার ডায়োডকে বায়াস করার জন্য যে রেজিস্টার R2 সেটা যদি বাম পাশে লাগাও তাহলে কি হতো? জেনারের ইনপুট ভোল্টেজটা ভেরি করতো। জি স্যার।
ঠিক আছে, ইনপুট ভোল্টেজ ভেরি করলে এখানে জেনারেল ভোল্টেজ একটু সামান্য ভেরি করতো। এখন আমরা লাগিয়েছি ভেরি রেজিস্টারটা করতো কোথায়? ডান পাশে। ডান পাশের ভোল্টেজটা কি? মোর ডান পাশে। রেগুলেটেড, সেই জন্য জেনারেল ভোল্টেজটা আরো জি কম স্যার। ভেরি করবে। ঠিক আছে, কম ভেরি করবে, তার মানে আমরা কম্পারেটিভলি মোর কনস্ট্যান্ট ভোল্টেজ পাবো, তাই তো? জি স্যার। আচ্ছা, আর এই ট্রানজিস্টরটা কিভাবে তৈরি হলো দেখো, সরি এরর এমপ্লিফায়ারটা তৈরি হলো কিভাবে? Q2, এখানে কালেক্টরের যে রেজিস্ট্যান্স R1 আর ভোল্টেজ ডিভাইডারের রেজিস্টার হলো কি R3 এন্ড R4। ঠিক আছে, জি স্যার। তাহলে এখন আমরা এটার অপারেশন পড়বো, প্রথমে এটার অপারেশন পড়বো, কিভাবে এটা অপারেট করে সেটা আমরা পড়বো। ঠিক আছে, আচ্ছা ধরো তুমি এটাকে একটা ফিক্সড ভোল্টেজের জন্য ডিজাইন করেছো, কত ধরবো আউটপুট? সে 12 ভোল্ট। আউটপুট কত ভোল্ট? 12 ভোল্ট। 12 ভোল্ট। আচ্ছা, এই জেনারেল ভোল্টেজ কত? জেনারেল ভোল্টেজ ভিজেড। জেনারেল ভোল্টেজ কত ভোল্ট? ভিজেড। ভিজেড। তাহলে এখানকার ভোল্টেজটা কত হইতে হবে বলো তো? ভিজেড প্লাস ভিজেড প্লাস 0.7 0.7 না, দেখে বলো, ভিজেড প্লাস 0.7 0.7 ভোল্ট, তাই না? 0.7 ভোল্ট, 0.7 ভোল্ট। তাহলে এই ভোল্টেজটা কার অ্যাক্রসে যাবে? এই ভোল্টেজটা চলে যাবে হলো তোমার, বলো, R4 এর অ্যাক্রসে। R4 এর অ্যাক্রসে, 4 এর রাইট, across। R4 এর অ্যাক্রসে। ঠিক আছে, জি R4 এর স্যার। অ্যাক্রসে। আর বাকি ভোল্টেজটুকু কোথায় যাবে? আমরা চেয়েছিলাম কত ভোল্ট? 12 ভোল্ট। 12 ভোল্ট। তাহলে 12 ভোল্ট থেকে তুমি যদি এটা বিয়োগ করো, বাকি ভোল্টেজটুকু কোথায় যাবে? R3। R3 across। হ্যাঁ, তাহলে এটাকে আমি 12 ভোল্ট না লিখে জেনারেল ভাবে লিখে দিলাম না, ভিও মাইনাস এই ভিজেড মাইনাস মাইনাস 0.7। হ্যাঁ 0.7 ভোল্ট, আমি ব্র্যাকেট দিব সেই জন্য প্লাস দিলাম। জি স্যার। এটা এটা কোথায় যাবে বলো? R3 এর across। R3 এর অ্যাক্রসে। তাহলে আমি VR3। R3 এবং R2 এর VR3। এখান দিয়ে একটা কারেন্ট ধরে, ধরো এখান দিয়ে একটা কারেন্ট ধরলা 2 3 4 5 মিলি অ্যাম্পিয়ার ধরে, এই রেজিস্ট্যান্সের ভ্যালু তুমি বের করে রেখেছো। জি স্যার। ঠিক আছে, তাহলে সেই রেজিস্ট্যান্স এখানে এই ভোল্টেজ ডিভাইডারের কারণে আমি আউটপুটে কত ভোল্ট পাচ্ছি? ভিও পাচ্ছি। 12। ভিও তুমি 12 ভোল্ট, 10 ভোল্ট, 6 ভোল্ট, মানে হোয়াট এভার ইউ নিড পেতে পারো। আচ্ছা, এখন এই সার্কিটটা কিভাবে কাজ করছে? ধরে নাও কোনো কারণে এখানকার ভোল্টেজ কি হলো? বেড়ে গেল। বেড়ে গেল। আচ্ছা, তার আগে একটা জিনিস বলে আসতে হবে, যে এখানে যে আমরা 12 ভোল্ট পাচ্ছি, আমি শুধু এইটুকু বলেছি, আর বাকি জিনিসগুলো বলিনি, তাই না? তাহলে এখানে তো মনে করো কোনো একটা লোডও লাগিয়েছো, 12 ভোল্টের সাথে একটা কি লাগিয়েছো? লোড লোড। লাগিয়েছো। তাহলে লোড দিয়ে কিছু কারেন্ট যাবে, যেটাকে আমরা বলবো আইএল। ঠিক জি আছে, স্যার। এখান দিয়ে কিছু কারেন্ট যাবে, এখান দিয়ে কিছু কারেন্ট যাবে, তাই তো? তিনটা কারেন্ট হলো না? জি স্যার। এই কারেন্টটা চাইলে তুমি নেগলেক্টও করতে পারো, কারণ এই যে এখানকার যে কারেন্টটা, এটা অনেক ছোট হবে। তাহলে যেই কারেন্ট গুলো গেল, সেই কারেন্ট গুলো এখান দিয়ে আসবে, জি স্যার। IE1 আসবে, তাই তো? জি স্যার। এই IE1 কে তুমি বিটা দিয়ে ভাগ করলে এখানকার কি পাওয়া যাবে? বেস কারেন্ট পাওয়া RB যাবে। বেস কারেন্ট। কারেন্ট পাওয়া যাবে। ঠিক আছে, আর এইখানে একটা কালেক্টর ডিজাইনের সময় আমরা দেখবো যে এখানে একটা কারেন্ট ধরে নেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে কি হয়েছে? একটা কারেন্ট ধরে নেওয়া হয়েছে। ধরে নেওয়া হয়েছে। তাহলে বলো তো এখানকার ভোল্টেজ এখন কত দরকার? এই পয়েন্টের ভোল্টেজ কত দরকার? আউটপুট কত? ভিও। ভিও। তাহলে এখানকার ভোল্টেজ শুড বি ভিও প্লাস 0.7 ভোল্ট, তাই না? কারণ এই যে এটা এটা কমন, এটা কি রকম ট্রানজিস্টর ছিল? এটা কমন কালেক্টর অ্যাম্পলিফায়ার ছিল। তোমরা আবার বোধহয় ডিসকানেক্ট হয়ে গেছো না? জি স্যার, ওই যে এখানকার হ্যাঁ, ভোল্টেজ কত শুনতে দরকার ওটা জিজ্ঞেস করছিলেন। হ্যাঁ, এখানে দরকার ভিও প্লাস 0.7 ভোল্ট এখানকার। ঠিক আছে, তাহলে এইটাই তো এটার কালেক্টর কারেন্ট। ঠিক আছে, তাহলে এখানে যদি ভিও প্লাস 0.7 ভোল্ট হয়, তাহলে বাকিটুকু ভোল্টেজ কোথায় চলে যাবে? এই রেজিস্টারে চলে যাবে। জি স্যার। ঠিক আছে, তাহলে এই রেজিস্টার এখান দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো করবে? এখানে তুমি যতটুকু কারেন্ট ফ্লো করাতে চাও ততটুকুই ফ্লো করাতে হবে পারো, এই R1 এর উপরে ডিপেন্ড করে, তাই না? তাহলে আমরা কতটুকু করব? মোটামুটি এই ট্রানজিস্টরটা যেন তার অ্যাক্টিভ রিজিয়নে কাজ করে, তার জন্য এখান দিয়ে কিছু কারেন্ট পাস করাবো।
আর এখান দিয়ে আমাদের লোড কারেন্ট অন্যান্য কারেন্ট মিলিয়ে একটা কারেন্ট যাচ্ছিল, সেই কারেন্টটাকে এই এফই দিয়ে ভাগ করলে বেস কারেন্ট পাওয়া যাবে নাকি? জি স্যার। তাহলে এখানকার বেস কারেন্ট আর এখান দিয়ে রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ কারেন্ট তুমি পাস করে দিচ্ছ কোথা দিয়ে? এই রেজিস্টার দিয়ে, এই রেজিস্টার দিয়ে। তাহলে এই রেজিস্টার দিয়ে এখন তুমি R1 এর ভ্যালুটা এমন ভাবে সিলেক্ট করবে যেন ওইটুকু কারেন্ট দেওয়ার পরে এটার অ্যাক্রসের ড্রপ কত হয়, এটার অ্যাক্রসের ড্রপ কত হয় বলো দেখি, এটার অ্যাক্রসের ড্রপ কত হয়? এটার অ্যাক্রসের ড্রপ হতে হবে VS মাইনাস ওই যে VO প্লাস, PO minus 0.7 হ্যাঁ হ্যাঁ রাইট 0.7, এই ভোল্টেজটা হতে হবে। তাহলে এইভাবে আমার সার্কিট ফিক্সড হয়ে আছে, সুন্দর 12 ভোল্ট দিচ্ছে। এখন আমি কি বলতে চাচ্ছি যে কোনো কারণে এখানকার ভোল্টেজটা কি হয়ে গেল, ইনক্রিজ করে গেল, এখানকার ভোল্টেজটা কি হয়ে গেল, ইনক্রিজ করে গেল। আচ্ছা ধরে নাও এটা ইনক্রিজ করার সাথে আউটপুট ভোল্টেজও বেড়ে গেল, ঠিক আছে? আউটপুট ভোল্টেজ কি হয়ে গেল? তোমরা আবার বোধহয় চলে গিয়েছো নাকি? স্যার এখন শুনতে পাচ্ছি। এখন শুনতে পাচ্ছ? এই কি বলেছিলাম, ফর সাম রিজনস কি হলো, VS হ্যাজ voltage বেড়ে গেল। ইনক্রিজড। আচ্ছা তাহলে আমরা ধরে নিলাম যে এই VS ইনক্রিজ করার সাথে সাথে আউটপুট ভোল্টেজও কি হয়ে গেল, ইনক্রিজ করে গেল। তো ইনক্রিজ করে গেলে এখানকার ভোল্টেজটা কি হবে, ইনক্রিজ করবে, কারণ ভোল্টেজ ডিভাইডার না এখানে। হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। এখানে এটা বুঝতে পারছো কিনা দেখো। ধরে নিয়েছিলাম কি, লেট আউটপুট হ্যাজ ইনক্রিজড, ঠিক আছে? জি স্যার। তাহলে এখানকার ভোল্টেজটা কি হবে, ইনক্রিজ করবে, এখানকার জি স্যার, ভোল্টেজ বাড়বে। ইনক্রিজ করবে, এখানকার ভোল্টেজটা ইনক্রিজ করবে, কিন্তু এখানকার ভোল্টেজটা ততটা ইনক্রিজ করবে না, কারণ জেনারেটরকে কনস্ট্যান্ট করে রেখে দিয়েছে, তাই না? তাই না? জি স্যার। তাহলে একটা ট্রানজিস্টরের ইমিটারের ভোল্টেজ ফিক্সড আছে, বেজের ভোল্টেজটা বেড়ে গিয়েছে, তাহলে তার কারেন্টের ভ্যালু বাড়বে কিনা? স্যার, বাড়বে। বাড়বে। কারেন্টের ভ্যালু বাড়লে সেই কারেন্টটা কোথা দিয়ে আসবে, এই ট্রানজিস্টরের এখান দিয়ে আসবে নাকি, এখান দিয়ে আসতে পারবে না, এখান না। দিয়ে আসবে, এখান দিয়ে আসবে। তো এখান দিয়ে আসলে এটার অ্যাক্রসের ড্রপটা এখন আগে যা ছিল তার চেয়ে কি হবে, বেড়ে বলো? যাবে। বেড়ে বেড়ে যাবে। যাবে। তার চেয়ে যদি বেড়ে যায় তাহলে এখানকার ভোল্টেজটা এই যে যেটা আগে ছিল VO প্লাস 0.7, সেটা এখন কমে যাবে। এটা এখন কমে যাবে। তাহলে এটা এখন কমে গেলে যে আউটপুটের যে তুমি বেড়ে গিয়েছিল ধরলা, তাহলে সেই সাথে সাথে সেইটা অ্যাডজাস্ট করে ফেলবে, এখন কমে যাবে। এখন কমে যাবে। হ্যাঁ, আসলে জি স্যার। ধরেছিলাম যে বাড়বে, ইনফ্যাক্ট এটা বাড়বেই না, বাড়ার চেষ্টা করলে সাথে সাথে এটা অ্যাডজাস্ট করে দিবে, বুঝতে পেরেছো? আবার যদি এটার ভোল্টেজটা কমে যায়, এটা কমে গেল, কমে গেলে আবার ধরো যে আউটপুট কমে গেল, আউটপুট যদি কমে যায় তাহলে কি হবে, আউটপুট যদি কমে যায় তাহলে এখানকার এটার ভোল্টেজটা কি ড্রপ হবে, কমবে। হ্যাঁ, এখানকার ভোল্টেজটা কমলে ট্রানজিস্টরের কমে বেস যাবে। ভোল্টেজ কমবে, বেস ভোল্টেজ কমলে এখানকার কারেন্ট বেস কমবে, ভোল্টেজ এখান কমবে। দিয়ে কমলে এখানকার কারেন্ট কমে যাবে, জি কমে স্যার। যাবে। এখানকার কারেন্ট কমে গেলে এখানকার ড্রপ বেড়ে যাবে, জি স্যার। সরি এটা এই পয়েন্টের এটা ভোল্টেজ কমে বেড়ে যাবে। যাবে, ড্রপ না বলে পয়েন্টের ভোল্টেজ বেড়ে যাবে। তাহলে এই এটা পয়েন্টের কমে যাবে। ভোল্টেজ বেড়ে গিয়ে যা থাক হলো তার থেকে 0.7 বিয়োগ করে আউটপুট পাওয়া যাবে, ঠিক জি আছে? স্যার। তাহলে এইভাবে দেখো, মানে যে কোনো কারণেই তোমার এটা দুই কারণে আউটপুট ভোল্টেজ চেঞ্জ হতে পারে। একটা হতে পারে তোমার লোড চেঞ্জ করে ফেললা, মনে করো লোড ছিল সে 1 কিলো, এখন এখানে তুমি একটা হেভি লোড লাগিয়েছো 100 ওহম, সেই কারণে ভোল্টেজ চেঞ্জ হতে পারে। আর হতে পারে সোর্স, এই যে এটা আমাদের যে পাওয়ার সাপ্লাই গুলো আমরা ইউজ করি সেটা তো লাইন ভোল্টেজ ইউজ করে, লাইন ভোল্টেজ পিক আওয়ারে অফ পিক আওয়ারে ভেরি করে, সেই জন্য, বুঝতে পেরেছো? তাহলে এটা মোটামুটি অপারেশন হলো। এই ক্যাপাসিটরটা একটা যে কোনো ক্যাপাসিটরের আউটপুট, সরি জি যে স্যার। কোনো পাওয়ার সাপ্লাইয়ের আউটপুটে এরকম একটা ক্যাপাসিটর আমরা দেই, এটাকে বলা হয় কি যে পাওয়ার সাপ্লাই ডিকাপলিং ক্যাপাসিটর। যদি লোড সাডেনলি একটা ক্যাপাসিটিভ লোড যদি এখানে লাগানো হয়, সাডেনলি একটা হাই কারেন্ট কারেন্ট সার্জ সে ড্র করার চেষ্টা করবে, সেটা ক্যাপাসিটর দিবে, এই জন্য। এই মোটামুটি অপারেশন। এখন এইটার নেক্সট টপিকটা কি আছে আমি দেখি।
এই যে অপারেশন আমি যা বললাম এখানে এটা পড়ো, একই জিনিস এখানে বর্ণনা করা আছে। এটা কি বয়েল স্টেট থেকে পড়বে? এটা বয়েল স্টেট না, এটা ডেভিড বেল থেকে নিয়েছি আমি, ডেভিড বেলের বই। হ্যাঁ, ডেভিড বেল। রেগুলেটরটা? জি স্যার। হ্যাঁ ঠিক আছে। এই যে পারফরম্যান্স, এই 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 আমরা যেই রেগুলেটর এখন পড়লাম, এটার পারফরম্যান্স কিসের উপরে ডিপেন্ড করবে? সিরিজ রেগুলেটর পারফরম্যান্স। এটার পারফরম্যান্স ডিপেন্ড করবে হলো তোমার এইটার উপরে, গেইনের উপরে মেইনলি। এক মিনিট। হ্যাঁ অঙ্কুর বলো। হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তোমরা একটা জিনিস বুঝতে পেরেছো যে দেখো, আউটপুট চেঞ্জ হওয়ার কারণে এইখানকার ড্রপটা চেঞ্জ হয়েছে, তাই না? চেঞ্জ হচ্ছে। জি স্যার। আচ্ছা, এখানকার ড্রপটা চেঞ্জ হওয়ার কারণে এইটার অ্যাক্রসের ড্রপটা চেঞ্জ হচ্ছে, তাই না? চেঞ্জ হচ্ছে। জি তাই না? স্যার। তাহলে এই যে এখানকার অ্যাক্রসে বা এই ভোল্টেজটা চেঞ্জ হচ্ছে, তাই তো? জি স্যার। জি স্যার। এই ভোল্টেজটা কি আমার এরর অ্যাম্পলিফায়ারের আউটপুট ভোল্টেজ না? জি স্যার। আর এইটা কি এরর অ্যাম্পলিফায়ারের ইনপুট ভোল্টেজ। ইনপুট ভোল্টেজ। আচ্ছা, এখন তুমি একটুখানি ভালো মতো একটু চিন্তা করো যে এইখানে আমি বলতেছি যে ভোল্টেজটা কি হবে, ড্রপটা বেড়ে যাবে। চেঞ্জ হবে। আচ্ছা, বেড়ে যাবে। জি ধরো স্যার। প্রথম কেসের কথা যদি বলি, এখানকার ভোল্টেজটা কি হবে? বেড়ে যাবে। তাহলে এখানকার ভোল্টেজটা বেড়ে গেল। যদি বেড়ে যেতে হয়, তাহলে এখানকার ভোল্টেজটা কমবে বলতেছি, ঠিক আছে, এখানকার ভোল্টেজটা কি হবে? কমে যাবে। তাহলে এখানকার ভোল্টেজটা যদি কমে, এই দেখো খেয়াল করো, কারেন্ট বেড়ে গেছে, তাই না? কারেন্ট বেড়ে যাওয়ার কারণে এখানকার ভোল্টেজ বেড়ে গেছে, এখানকার ভোল্টেজ কমে যাবে, এটা আমরা বলতেছি। কিন্তু আগের সেই 12 ভোল্ট এক্স্যাক্টলি আসবে না। কেন আগের 12 ভোল্ট এক্স্যাক্টলি আসবে না? কারণ আগের 12 ভোল্ট যদি থাকতো তাহলে তো এই কারেন্ট বাড়তো না, কারণ আমি তো এখানকার ভোল্টেজ ডিভাইডারে হাত দেই নাই। না। তাহলে তুমি তো বলতেছো এখানে কারেন্ট বেড়েছে, কারেন্ট বেড়ে ইনক্রিজড অবস্থায় তো কারেন্টটা থাকতে হবে, তাই না? তাহলে আমাদের যে এখানকার সোর্স ভোল্টেজটা বেড়ে গিয়েছে তার কিছু অংশ এখানে ড্রপ করাতে পারবো। তাহলে এখানে দেখা যাবে সামান্য একটু ভোল্টেজ বাড়াইতে হবে, এছাড়া কোনো উপায় নাই। বুঝতে পারছো? ধরো আগে যেন পড়েছিলাম যে মানে 12 ভোল্ট থেকে চেঞ্জ করবে। একটু একটু বাড়বে। এখানে ধরো বাড়তে হইলো, যদি এই এরর এমপ্লিফায়ার না থাকতো তাহলে হয়তো বাড়তো 0.1 ভোল্ট, ঠিক আছে? এখন বাড়বে কতটুকু? এখন বাড়বে এই 1 ভোল্টকে তুমি এভি দিয়ে ডিভাইড করে দিবা। এবি দিয়ে ডিভাইড করলে এখানে কতটুকু বাড়াইতে হবে, ঠিক আছে? জি স্যার। তার মানে কি? তার মানে দাঁড়ালো যে আউটপুট ভোল্টেজ সামান্য হইলেও একটু চেঞ্জ হবে, কিন্তু সেটা কত হবে? আগে যতটুকু হতো তার চাইতে এই এভি পরিমাণ কম। তাহলে এই অ্যাম্পলিফায়ারের পারফরম্যান্স কিসের উপরে ডিপেন্ড করবে? ডিপেন্ড করবে হলো তোমার এরর অ্যাম্পলিফায়ারের গেইনের উপরে, ঠিক আছে? তাহলে এই যে চেঞ্জ ইন আউটপুট ভোল্টেজ দেখো কত আসলো, একটা এক্সপ্রেশন। এটা আমরা যেই ডিটেইলস যেই ইয়ে করলাম একটু আগে, আউটপুট ভোল্টেজ জি সামান্য স্যার। একটু চেঞ্জ হবে, কিন্তু সেই চেঞ্জটা তোমার ইনপুট সোর্স ভোল্টেজ ভোল্টেজ ডিভাইডেড বাই যতটুকু চেঞ্জ এবি। হয়েছে তাকে কত দিয়ে ভাগ করে দিতে হবে? এবি দিয়ে। এরর এবি দিয়ে অ্যাম্পলিফায়ার গেইন দিয়ে। গেইন দিয়ে ভাগ করে দিতে হবে। এইটাই হলো তোমার এটার পারফরম্যান্স। আরো কিছু পারফরম্যান্স আছে, যে পাওয়ার লস টস, এগুলো ডিজাইনে ডিসকাস করি। তাহলে ডিজাইন গেল কই? মানে এটা ডিজাইন না, এটা হলো একটা এক্সাম্পল দিয়েছে। আমার মনে হয় এক্সাম্পলটা একটু পড়ি আমরা, তা নাহলে তুমি সব বুঝবে না, ঠিক আছে? এরকম একটা সার্কিট দিয়েছে নাকি, এখানে তো ভ্যালু দেয় নাই, তাহলে ভ্যালু এখানে বর্ণনার মধ্যে বলে দিয়েছে। আমাদের এইটা আগের সার্কিট, অলরেডি যেই সার্কিটটা স্টাডি করলাম সেই সার্কিটটাই আছে। এখানে যে ভোল্টেজটা দিয়েছো সেই ভোল্টেজটা মনে করো তুমি তৈরি করেছো একটা ট্রান্সফরমার দিয়ে, আমাদের যে লাইনের 220 ভোল্ট আছে সেটাকে স্টেপ ডাউন করেছো, তারপরে রেকটিফায়ার দিয়ে এটাকে ডিসি করেছো, ক্যাপাসিটর ফিল্টার দিয়ে এটাকে কি করেছো? পিওর ডিসি করেছো। পিওর ডিসি। হ্যাঁ, তাহলে আমরা জানি ক্যাপাসিটর ফিল্টার করার পরেও কিছু রিপল থাকে না?
জি স্যার। সেই রিপল সহ এখানে ভোল্টেজটা চলে আসছে, এই যে এখানে দেখিয়েছে যে এই রিপলটুকু এখানে আছে। হ্যাঁ, সামান্য একটু রিপল আছে। হ্যাঁ রিপল জি আছে, স্যার। রাইট। তাহলে এখানে আমরা একটু পড়ি সুন্দর করে যে আমাদের কি দেয়া আছে। The supply voltage of the regulator in figure 17.3, হ্যাঁ 17.3, এই যে এটা ছিল, এটা 3 নাম্বার ফিগার ছিল আমাদের, এই যে এটা 1 নাম্বার, বা এটা হতে পারে বা ওর পরেরটা হতে পারে, একই ফিগার। এই যে এটা, সরি একই না, একই তো ফিগার। আচ্ছা, এটা সাপ্লাই জি ভোল্টেজ, স্যার। তার মানে কি ভিএস এর ভ্যালু বলবে। ভিএস এর ভ্যালু কত? 21 ভোল্ট। কোন অবস্থায়? অন নো লোড, না অন নো লোড, যদি লোড দেয়া না হয়, এখানে কোনো লোড ইউজ করো নাই, সেই অবস্থায় সাপ্লাই ভোল্টেজের ভ্যালু কত? 21 21। আমি এটা দাগ দিয়েছি সেটা না, আসলে এই ডেল সারা যেটা সেটা নাকি জি স্যার। ভিএস এর ভ্যালু, রাইট। তাহলে এখন কি হয়? and vs is equal to 20 volt when il max is equal to 40 40 milliampere। মিলি অ্যাম্পিয়ার। তার মানে এখন এখানে লাগিয়ে দিয়েছো, এই এখানে একটা লোড লাগিয়ে দিয়েছো, এই লোড দিয়ে কতটুকু কারেন্ট পাস করতেছে? ম্যাক্সিমাম 40 মিলি অ্যাম্পিয়ার। হ্যাঁ 40 মিলিঅ্যাম্পিয়ার। এই 40 মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট কি এই সার্কিট তৈরি করবে না সোর্স থেকে আসবে? সোর্স থেকে আসবে। সোর্স থেকে আসবে। তাহলে এখানে যে সোর্স তুমি লাগিয়েছো, সেই সোর্সের একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে না? জি স্যার। তাহলে সেই সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকার কারণে, যেহেতু এখন কারেন্ট বেড়ে গিয়েছে, সেহেতু এখানকার ভোল্টেজটা একটু কমে যাবে। কমে যাবে। তাহলে কমে সে যাবে। কতটুকু কমে গেল সেটা বলে দিয়েছে, কতটুকু 1 কমে? ভোল্ট কমে গেছে। 21 ভোল্ট কমে গিয়েছে, রাইট। তাহলে এটা 20 ভোল্ট, ঠিক আছে। জি এইটুকু। স্যার। দি আউটপুট ভোল্টেজ ইজ কত ভোল্ট? 12 ভোল্ট। আউটপুট 12 ভোল্টেজ ভোল্ট। হলো 12 ভোল্ট। এটা আবার কেমন কথা হলো? এই পাশে হলো তোমার ভেরিয়েশনটা, এই যে ভিও হ্যাঁ এইখানে এটা রেগুলেট করে আউটপুটে তো কত দিয়েছো তুমি? 12 ভোল্ট দিয়েছে। আচ্ছা, আর কি দিয়েছে দেখি। and the regulator has an error amplifier with a gain, এই যে এ ভির ভ্যালু দেয়া আছে 100 এভি 100। হ্যাঁ 100। এখন কি করতে বলেছে? ক্যালকুলেট দা সোর্স source ইফেক্ট, effect, লোড load ইফেক্ট, effect, line regulation, load regulation for the অ্যাঙ্গুলেশন। complete power supply. Also determine the ripple rejection ratio. এখন এই টার্ম গুলোর ব্যাপারে কি করবে তোমরা? এই টার্ম গুলো সব আগের যেই চ্যাপ্টার, হ্যাঁ জেনারেল ডায়োডের চ্যাপ্টার, ডেভিড বেলের বই, সেটা একটু পড়ে নিতে হবে। বয়েল স্টেট। না, ডেভিড বেল বেল জি বেল স্যার। আচ্ছা, আমি একটু বলে দিচ্ছি। জি ওরা স্যার। বলছে কি সোর্স ইফেক্ট। সোর্স ইফেক্টটা হলো সোর্সের ভোল্টেজ, মানে ভিএস এর ভ্যালু চেঞ্জ হলে, ঠিক আছে, সোর্সের কত পার্সেন্ট চেঞ্জ ধরা হয়? 10% চেঞ্জ। যে সোর্স ভোল্টেজ 10% যদি চেঞ্জ হয়, তাহলে আউটপুট ভোল্টেজ কতটুকু চেঞ্জ হয়, সেটাই হলো কি সোর্স ইফেক্ট। কথা বোঝা গেল? জি স্যার। সোর্স ভোল্টেজ 10% চেঞ্জ হলে আউটপুট ভোল্টেজ যতটুকু চেঞ্জ হয় সেটাই হলো সোর্স ইফেক্ট। আর এই সোর্স ইফেক্ট কে তুমি যদি আউটপুট ভোল্টেজ দিয়ে আবার ডিভাইড করে দাও, তো আর নাম হয়ে যাবে হলো লাইন রেগুলেশন। ঠিক আছে, পার্সেন্টেজ করার মতো আর কি, বুঝতে পেরেছো? ঠিক জি একই স্যার। ভাবে নো লোড ফুল লোড, নো লোড লাগালে আউটপুট ভোল্টেজ একরকম থাকবে, ফুল লোড লাগালে আউটপুট ভোল্টেজ একটু কমে যাবে। তাহলে এখানেও একটা চেঞ্জ আসবে, নো লোডে একরকম, ফুল লোডে আরেক রকম। জি স্যার। এই ডিফারেন্স টুকুকে বলা হবে কি লোড ইফেক্ট। লোড ইফেক্ট। এখন এই লোড ইফেক্ট কে যখন তুমি আবার আউটপুট ভোল্টেজ গেইন দিয়ে ডিভাইড দিয়ে করে দিবে, তখন তার নাম হয়ে যাবে লোড রেগুলেশন। লোড 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 রেগুলেশন। রেগুলেশন। ঠিক আছে। জি আচ্ছা, স্যার। তাহলে আমাদের এখানে আসো যে আমাদের ই কি বলে, প্রথমে আমরা কোনটা বের করব? সোর্স ইফেক্ট। তাহলে সোর্স ইফেক্ট। সোর্স ইফেক্টে আমরা কত পার্সেন্ট চেঞ্জ ধরবো? 10%। 10%। 10%, তাহলে 10% অফ হোয়াট? 10% অফ এই যে এটা 21 নো লোডের। তুমি যদি বলো স্যার এটা ধরবো না, এটা তো একটা অ্যাকশন কনসিডার করার পরে, তাই না? এটা তো জি স্যার, ম্যাক্সিমাম লোড কারেন্ট। শক। হ্যাঁ, তাহলে 10% অফ কত? 21। নো লোড ভোল্টেজ। হ্যাঁ 21 নো লোড ভোল্টেজ। তাহলে আমাদের যদি এরর অ্যাম্পলিফায়ার না থাকতো, তাহলে দেখো এইটা 10%, তার মানে 2.1 ভোল্টেই চেঞ্জ হয়ে যেত, তাই না? জি স্যার। তাহলে এখন এরর অ্যাম্পলিফায়ার দিয়ে আমি ভাগ করব, এরর অ্যাম্পলিফায়ারের গেইন দিয়ে। গেইন কত দেয়া আছে?
100 100, তাহলে কত হয়ে গেল? এই যে এটাই হলো 21 মিলিভোল্ট এইটাই হলো সোর্স ইফেক্ট। সোর্স ইফেক্ট কত? 21 মিলিভোল্ট। মিলিভোল্ট। তার মানে কোনো পাওয়ার সাপ্লাইয়ের যদি তুমি সোর্স ইফেক্ট এত দেয়া থাকে তাহলে বুঝবে যে ইনপুট ভোল্টেজ 10% এর ভেরিয়েশনে আউটপুট ভোল্টেজ 21 মিলিভোল্ট ভেরি করবে, মিলিভোল্ট। বেড়েও যেতে পারে কমেও যেতে পারে, তাই না? জি স্যার। ঠিক একইভাবে লোড ইফেক্ট কিভাবে হবে? এবার লোডের কারণে ইনপুট কত থেকে কত হয়েছে বলো? স্যার 21 থেকে 20 ভোল্ট হয়েছে। 20 ভোল্ট হয়েছে, তাহলে এটা আউটপুটে কতটুকু যাবে? 100 দিয়ে ভাগ করতে হবে। এই দেখো 21 থেকে 20 হলো, চেঞ্জ হয়ে গেল কত ভোল্ট? অনলি 1 ভোল্ট, 1 ডিভাইডেড বাই 100, সো 10 মিলিভোল্ট। দিস ইজ দা লোড ইফেক্ট। এখন লাইন রেগুলেশন কিভাবে বের করব বলো? এইটাকে আমি আমার আউটপুট ভোল্টেজ দিয়ে ডিভাইড করে দিব। তোমরা কি আবার ডিসকানেক্ট হয়ে গেছো নাকি? না স্যার, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছ? তাহলে জি, স্যার। আউটপুট ভোল্টেজ ছিল কত এই সার্কিটের? 12 ভোল্ট। 12 ভোল্ট। তাহলে এটাকে 12 ভোল্ট দিয়ে ভাগ করে দিলাম। এই যে সোর্স ইফেক্ট ডিভাইডেড বাই 12 ভোল্ট। এখন এটা পার্সেন্টেজে তুমি যদি রিপ্রেজেন্ট করতে চাও সেটা ভালো হয়, তাহলে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিব। বুঝতে পেরেছো? জি স্যার, এটা একটু বুঝিয়ে দিবেন লাইন রেগুলেশনটা মানে কি বোঝাচ্ছে আর কি? লাইন রেগুলেশন আসলে কিছুই না, যে তুমি লাইনের যে ইফেক্ট পেলে জি স্যার। সেটা ইন টার্মস অফ পার্সেন্ট। কার পার্সেন্ট? আউটপুটের পার্সেন্ট। আউটপুটের। ঠিক আছে? তোমার মনে করো এটা সিগনিফিক্যান্ট হবে কখন? ধরো একটা জিনিস খেয়াল করো, ধরো তুমি একটা পাওয়ার সাপ্লাই কিনে এনেছো, সেই পাওয়ার সাপ্লাই তুমি বললা যে আমার পাওয়ার সাপ্লাই এত ভালো, আমার মাত্র সোর্স রেগুলেশনও হইলো এই না, রেগুলেশনে বুঝতে চাচ্ছ তোমরা, তাই তুমি বললা যে আমার সোর্স ইফেক্ট হইলো মাত্র কত ভোল্ট? 2 মিলিভোল্ট, আর লোড ইফেক্টও 2 মিলিভোল্ট। মিলিভোল্ট। ঠিক আছে? আরেক স্টুডেন্ট, তোমার আরেক ফ্রেন্ড, সেও একটা পাওয়ার সাপ্লাই কিনে এনেছে, তার পাওয়ার সাপ্লাইটাতে একটু লোড ইফেক্টও একটু বেশি, সোর্স ইফেক্টও বেশি। এখানে লোড ইফেক্টটা হলো কত? 3 মিলিভোল্ট, মিলিভোল্ট। আর এইটা সোর্স ইফেক্টটাও 3 মিলিভোল্ট। ঠিক আছে? এখন তুমি হ্যাপি, তোমারটা মনে হলো অনেক ভালো, কিন্তু আমি আবার দেখলাম তোমার পাওয়ার সাপ্লাই এর ভোল্টেজ মাত্র কত ভোল্ট? 5 ভোল্ট, আর তোমার 5 ফ্রেন্ডের ভোল্ট। সাপ্লাই হলো 24 ভোল্ট। এখন দেখো 24 ভোল্টের মধ্যে ভেরি করছে মাত্র কত? 3 3 মিলিভোল্ট, মিলিভোল্ট। আর তোমার 5 ভোল্টের মধ্যেই ভেরি করে গেছে কত? 2 মিলিভোল্ট। 2 2 মিলিভোল্ট। মিলিভোল্ট। এখন বলো কোনটা ভালো? স্যার ওই যে 3 মিলিভোল্ট যেটা, সেটা তাই না? ভালো। তাহলে দেখো 24 এটাই ভালো। অ্যাবসলিউট ভ্যালু দিয়ে তো ভালো রেফারেন্স পাওয়া গেল না, তাই না? জি স্যার। তাহলে এইটা অ্যাবসলিউট দিয়ে আমি রিপ্রেজেন্ট করব না, আমি রিপ্রেজেন্ট করব কিভাবে? পার্সেন্টেজে। তাহলে ঐকিক নিয়ম করো যে পার্সেন্টেজ। 24 ভোল্টের মধ্যে ভেরি করলো এত ভোল্ট, 1 ভোল্টের মধ্যে ভেরি করলো কত ভোল্ট ডিভাইডেড বাই 24 ভোল্ট, 100 ভোল্টের মধ্যে ভেরি করলো কত ভোল্ট? এটা যে অনেকটা এফিশিয়েন্সির মতো। এফিসিয়েন্সির মতো। হ্যাঁ, যাই হোক, তুমি বুঝছো কিনা এখন? জি স্যার, দুইজনকে বুঝছি। যদি পার্সেন্টেজে রিপ্রেজেন্ট করে দেই, দেখো এখন দুইটাকে পার্সেন্টেজ করে দেখো, এইটা অনেক ছোট হয়ে যাবে। বুঝতে জি পেরেছো? স্যার। এটা 3 ভোল্ট ডিভাইডেড বাই 24 ভোল্ট মাল্টিপ্লাইড বাই 100, আর এখানে হবে 2 ভোল্ট ডিভাইডেড বাই 5 ভোল্ট মাল্টিপ্লাইড বাই 100। তাহলে এটা আসলে কিছুই না, সোর্স ইফেক্ট আর লোড ইফেক্টটাকে ইন টার্মস অফ আউটপুট ভোল্টেজের পার্সেন্টেজে রিপ্রেজেন্ট করা। কথা বুঝে গেল? জি স্যার। তাহলে এখন ফর্মুলা বসাও। সোর্স ইফেক্ট ছিল আমাদের কত ভোল্ট? 21 মিলিভোল্ট। মিলিভোল্ট। তাহলে 21 মিলিভোল্ট ডিভাইডেড বাই 12 ভোল্ট মাল্টিপ্লাইড বাই 100, কত পার্সেন্ট হলো? 100%। এই যে এত পার্সেন্ট। 0.175। হ্যাঁ, তাহলে লোড ইফেক্ট কি হবে? লোড ইফেক্টের ভ্যালু আমরা জানি, কত আসছে জানো আমাদের? এই যে 10 মিলিভোল্ট, দেখো এই দিস ওয়ান জি স্যার। ডিভাইডেড বাই 12 ভোল্ট, তারপরে হলো কি 100। এটা হলো লোড রেগুলেশন, একটা সোর্স রেগুলেশন। পেয়েছো? জি স্যার। আচ্ছা, এখন ইনপুটে যা থাকবে, ইনপুটে যে রিপল থাকবে সেই রিপল এটার গেইন দিয়ে ভাগ হয়ে যাবে। কারণ দেখো তোমরা তো বলতেছো যে এখানকার যদি ভোল্টেজটা হয় হলো এই ভিএস এর ভ্যালু চেঞ্জ না, এটা না সোর্স ভোল্টেজের চেঞ্জ না, জি স্যার। এই চেঞ্জের কারণে আউটপুটও চেঞ্জ হয়। এই যে
সেটা কত দিয়ে ভাগ হয়ে হয়? গেইন 100 দিয়ে না না, এই যে 100 দিয়ে। 100। হ্যাঁ, এভি এর ভ্যালু 100। ঠিক আছে, জি তাহলে স্যার। রিপলের কারণে তো ইনপুট ভোল্টেজটা কিছু চেঞ্জ হচ্ছে। জি ইনপুট স্যার। ভোল্টেজটা যেটুকু চেঞ্জ হচ্ছে দ্যাট ইজ দ্য রিপল, তাই তো? তাহলে আউটপুটে এই রিপলের কতটুকু যাবে বলো তো? জাস্ট 100 দিয়ে মাল্টিপ্লাই। ডিভাইড, কমে যাবে না আউটপুটে গেলে? এই এটা বলো এখানে কি, এটা ঠিক করে বলো। সেটা আবার বুঝি না। আবার বুঝাচ্ছি, আমি আবার বুঝাচ্ছি। আমার গেল কোথায়, ড্রয়িং গেল কোথায়, ধরো একটু ক্লিয়ার করে নি। এই কোয়েশনটা বুঝলেই তুমি বুঝবা। ঠিক আছে, বলো এখানে এই ডেল ও এটা কোন ভ্যালু? চেঞ্জ ইন আউটপুট Output ভোল্টেজ। voltage. গুড। এই ডেল ভিএস এটা কি? চেঞ্জ ইন Change in সোর্স source ভোল্টেজ। voltage. সোর্স ভোল্টেজ। তো রিপলটা কি? রিপলটা তো প্লাস মাইনাস ডেল ভিএস, ঠিক কি না? জি স্যার। তাহলে বলো এই রিপল যখন আউটপুটে যাবে তখন কি হবে? এটাকে কত দিয়ে ভাগ করতে হবে? গেইন এবি দিয়ে। এবি দিয়ে ভাগ করতে হবে, তাই না? এই জি তো। স্যার। তাহলে দেখা যাচ্ছে আমাদের রেগুলেটেড পাওয়ার সাপ্লাইয়ের আউটপুটের যে রিপল সেটা কমে যাবে। কতটুকু সে কমাবে? এটা এবি কমাবে পরিমাণ কমবে। এবি পরিমাণ। এবি, রাইট। এখন এটা তুমি ডিবি তে রিপ্রেজেন্ট করতে চাও, যে আগে কত ছিল আর পরে কত আছে, ডিবি। ডিবি কিভাবে বের করে? স্যার যে লগ দিয়ে 10 log. রেশিও করে 10 আচ্ছা, তাহলে আনসারটা তোমরা 10 দিয়ে তোমরা ভাগ যেইভাবে করবে। শিখেছো সেইভাবে যদি করো, যে আউটপুটে ছিল আমাদের কত রিপল, রিপল কত ছিল, সে ভ্যালু দেয়া নেই কিন্তু আউটপুটের রিপলটা ছিল তোমার কত, সে ডেল ভি ও আর। ঠিক আছে, ইনপুটের রিপলটা কত, ডেল ভি আই এস আই। আই আর, ইনপুটের রিপল, তাই না? জি স্যার। এন্ড দুইটার মধ্যে রিলেশনটা কি? দুইটার মধ্যে রিলেশন আমরা জানি যে এইটাকে কত দিয়ে ভাগ করলে হয়, 100 দিয়ে ভাগ করলে এইটা হয়, ঠিক কিনা? 100 দিয়ে। হ্যাঁ, এই যে 100 জি দিয়ে ভাগ স্যার। করেছে, ঠিক আছে তো? আবার কেটে যায় বোধহয় নাকি? স্যার মেইনলি 100 অর্থাৎ এবি দিয়ে ভাগ করতে এবি দিয়ে হবে। ভাগ করেছি, রাইট, এবি দিয়ে ভাগ করেছি। এখন লগ বের করা মানে কি? দুইটা জিনিসকে তো কম্পেয়ার করা। লগ করা মানে কি বলো? দুইটা জিনিসকে কম্পেয়ার করা। কম্পেয়ার করা। তাহলে তুমি এখন লগ কি, এটাকে যদি যদি লগ দিয়ে রিপ্রেজেন্ট করতে চাও যে আসলে কতটুকু কমলো, সেটা কিসে রিপ্রেজেন্ট করতে হবে? ডিবিতে। লগ দিয়ে ডিবি। ডিবিতে, তাই তো? ডিবিতে করার জন্যই তো আমরা ইয়ে করি, তাই তো? তাহলে কতটুকু কমে গেল সেটাকে বলা হচ্ছে রিপল রিজেকশন। মানে ইনপুট থেকে রিপলটাকে আউটপুটে সে কতটুকু কমাতে পারলো, কমতে দ্যাট ইজ দা পারলো। রিপল রিজেকশন। রিজেকশন। তাহলে রিপল রিজেকশন সমান কত হবে তাহলে? এই রিপল রিজেকশন আর 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 হবে হলো আমাদের লগের ডিবিতে নিতে চাচ্ছি সেই ডেফিনেশন অনুযায়ী 20, ঠিক আছে? আচ্ছা, এখন তোমার কমে গিয়েছে, তাহলে আউটপুটে কত যাবে? 1 বাই এবি। এবি যাবে হ্যাঁ, স্যার, 1 বাই এবি হবে। 1 ভাই এবি, ঠিক আছে? মানে স্যার 20 কমেছে। কেন? হ্যাঁ, তাহলে দেখি কমেছে। ডিবিতে নিলে আমরা 10 নেই না সরি, স্যার, ডিবিতে নিলে আমরা 10 লগ করি না, এখানে হ্যাঁ 20 দাঁড়াও কেন? দাঁড়াও দাঁড়াও, তোমার কোশ্চেনের অ্যান্সারটা আগে দিচ্ছি। এখন কমে যাচ্ছে, কমে গেলে তুমি যদি নেগেটিভের ভ্যালু বের করতে চাও তাহলে নিচে দিতে হবে ছোটটা, বুঝতে পেরেছো? তাহলে নিচে ছোটটা মানে আউটপুটটা কম। কতটুকু কমে গিয়েছে, মাইনাসের ভ্যালু বের করতে চাই, মাইনাস এত, তার নিচে দিলাম ছোটটা, উপরে দিয়ে দিলাম কি, ডেল ভি ভি আই আই আর। আর। তাহলে দুইটা একটা একটা রিলেশন থেকে দেখো আসতেছে কি, জাস্ট 1 আপন এই যে এই ভ্যালুটা আসতেছে না, জি স্যার। নাকি উল্টো হলো? আমি কার ভ্যালু বসাবো? না, উল্টো হয়ে গেছে। এইটা হবে হলো ও, তাই না? উপরেরটা ও হবে, হ্যাঁ, নিচেরটা আই। এই আই হবে, হ্যাঁ, আই ইনপুট। তার মানে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, এইটা এই কনসেপ্ট, আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। হ্যাঁ, এটা ভোল্টেজের তো সেই জন্য 20, ভুলে গিয়েছো? স্যার মনে পড়েছে।
হ্যাঁ, ভোল্টেজের বেলায় 20 আর পাওয়ারের বেলায় 10। 10 তাহলে আমাদের সিম্পল এই যে 1 বাই, তাহলে কত ডিবি রিজেকশন রেশিও? মাইনাস minus 40 dB তাহলে এক্সাম্পলটা বুঝেছো না? বেলের বই এটা করে দেয়া আছে, আমি তোমাদের এক্সপ্লেন করে দিলাম, কারণ অনেক নতুন টার্ম গুলো ভুলে গিয়েছো তো সেজন্য। ঠিক আছে, জি স্যার নেক্সট টপিকে যাই না? ডিজাইন, রেগুলেটর ডিজাইন। ডিজাইনের কতগুলো পয়েন্ট। 1 নাম্বার পয়েন্ট হলো যে প্রথমে তোমাকে ডিটারমিন করতে হবে আমি কত ভোল্টের জেনার ডায়োড নিব, কারণ এখানে জেনার ডায়োড তোমার ফিক্সড কোনো ভ্যালু নেই, যে কোনো ভ্যালু মানে একটা রেঞ্জের মধ্যে যে কোনো ভ্যালু নিতে পারো। ঠিক আছে, তাহলে এই রেঞ্জটা কি? রেঞ্জটা হলো জেনার ডায়োডের ভোল্টেজটা আউটপুট ভোল্টেজের চাইতে ছোট থাকতে হবে। এই জেনারেল ভোল্টেজটা আউটপুট ভোল্টেজের চাইতে কি হতে হবে? ছোট হতে হবে ছোট হতে হবে। কার চাইতে বড় হতে হবে? কোনোটার চাইতে বড় হওয়ার দরকার নাই। ঠিক আছে, তোমার যে জি কোনো স্যার সুবিধাজনক যে কোনো ভোল্টেজই নিতে পারো। তাহলে এখন যদি তুমি খুব ছোট নাও, খুব ছোট যদি এটা নাও, তাহলে নয়েজ বা অন্যান্য জিনিস এসে এটাকে কি করতে পারে? ডিস্টার্ব করতে পারে। সেই জন্য একটা রেফারেন্স মানে ডেভিড বেলের বই বলেছে যে এটা আউটপুট ভোল্টেজের 75% আমরা নিব। ঠিক আছে, তুমি আরো কম নাও, মানে আউটপুট ভোল্টেজের আমার মতে জেনার ভিজেট না, আমি যেটা বলবো যে ভিজেট এর ভ্যালু তুমি 1/4 ভি ওর থেকে শুরু করে তুমি ওই 3/4 এত টু, যেটা ও বলেছে সেটা হলো 25% থেকে শুরু করে 75% 75, যে কোনো দিয়ে তুমি ডিজাইন করো, সার্কিট হয়ে যাবে। ঠিক আছে, 1 নাম্বার কন্ডিশন গেল। 2 নম্বরে যে জেনারকে তুমি বায়াস করাবে, এখানে কতটুকু কারেন্ট পাস করাবে, এখান দিয়ে জেনারকে বায়াস করার জন্য কতটুকু কারেন্ট পাস করাবে, এইটা হলো তোমার ওই যে জেনারের ক্যারেক্টারিস্টিক্স থেকে তুমি এটা ডিজাইন করতে পারবে আগে যেভাবে করেছো, যে কতটুকু মিনিমাম কতটুকু করালে, তাই না? জি স্যার মিনিমাম কতটুকু করালে সে কাজ করে, সেই কারেন্টটুকু এখান দিয়ে পাস করাবো। এবার জেনারের ওয়াট কতটুকু হবে, ওয়াট একটু পরে আমরা বের করতে পারবো যে এখান দিয়ে মিনিমাম কতটুকু কারেন্ট ফ্লো করে, ম্যাক্সিমাম কতটুকু কারেন্ট ফ্লো করে, এখান দিয়ে যতটুকু ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করে সেই কারেন্ট, এখান দিয়ে যেই কারেন্ট পাস করেছো সব কারেন্টই তো জেনারের মধ্যে দিয়ে যাবে। জি স্যার তাহলে সেই কারেন্টটুকু সহ্য করার মতো পাওয়ার জেনারেট থাকতে হবে। তাহলে এই যে জেনারেট ডিজাইন শেষ হলো। ঠিক আছে, আর এইটা হবে একটা নরমাল ট্রানজিস্টর, এরর অ্যাম্পলিফায়ারের ট্রানজিস্টরটা হবে একটা নরমাল ট্রানজিস্টর। এই ট্রানজিস্টরটাকে অ্যাক্টিভ রিজিয়নে রাখার জন্য আগেও বলেছি আমি, এটাকে একটা কালেক্টর কারেন্ট ধরে দিতে হবে, তাই না? কালেক্টর কারেন্ট। এইবার এই ট্রানজিস্টরটা আমরা কিভাবে ডিজাইন করব? এই ট্রানজিস্টরটা ডিজাইন করব যে এখান দিয়ে বেস কারেন্ট কতটুকু ধরবো, এখানে টোটাল কারেন্ট কতটুকু আছে, এই কারেন্ট এবং লোড কারেন্ট সব মিলিয়ে আমাদের এখানকার কারেন্ট হবে, সেই কারেন্টটাকে আমি কি দিয়ে ভাগ করব? বিটা দিয়ে। বিটা দিয়ে ভাগ করব। বিটা দিয়ে ভাগ করলে বেস কারেন্ট পাওয়া যাবে। এখন এখান দিয়ে যে বেস কারেন্ট হবে তার চাইতে যেন অনেক বড় একটা কারেন্ট এখান দিয়ে পাস করে, বুঝতে পেরেছো? তা নাহলে এখান দিয়ে বেশি কারেন্ট পাস না করাইলে এখানে যে ভেরিয়েশন হবে সেই ভেরিয়েশনটা প্রডিউস করতে পারবে না। তাহলে এখানকার কারেন্টটা একটা এস্টিমেট করে নিবে। এখানকার কারেন্ট যদি এস্টিমেট করে নাও, এখানকার ভোল্টেজের কথা মনে আছে কিনা? কত ভোল্ট ছিল আউটপুট ভোল্টেজ? বলো, আউটপুট ভোল্টেজ প্লাস 0.7 ভোল্ট, এখানকার 0.7 ভোল্ট তাহলে এখানকার ভোল্টেজ জেনে গেলাম। আর ভিএস কিন্তু তোমার একটা জানা ভ্যালুর জন্য ডিজাইন করতে হবে, তা না হলে ডিজাইন করতে পারবে না, ভিএস এর ভ্যালু জানা থাকতে হবে। তাহলে সেটার থেকে এটা বাদ দিলে কি হবে? VR1 হ্যাঁ, তাহলে VR1 পেয়ে গেছো, কারেন্টের ভ্যালু আগে ঠিক করেছো, তাহলে এখন রেজিস্ট্যান্সের ভ্যালু পাওয়া যাবে। এই ট্রানজিস্টরের স্পেসিফিকেশন কি হবে? এই ট্রানজিস্টরের স্পেসিফিকেশন দুইটা, একটা দেখো এখানে ভিএস এর ম্যাক্সিমাম ভ্যালু ধরবা, আর ভিও বিয়োগ করো, সেটা কোথায় যাবে? ভিসিই। ভিসি সমান কত হবে তাহলে বলো? ভি PS মাইনাস VS ভিও। ভিও। তাহলে এই VS পরিমাণ ভোল্টেজ minus কার VO অ্যাক্রসে থাকতেছে? এই ট্রানজিস্টরের অ্যাক্রসে থাকতেছে। T1 এর অ্যাক্রসে আচ্ছা, তাহলে আমরা ট্রানজিস্টরটা কি এরকম কালেক্টর ভোল্টেজের নিব না, আমরা এই ভিএস সেফটির জন্য ভিএস পরিমাণে নিলাম।
বুঝতে পেরেছো? কোনো জি কারণে স্যার। এগুলো খুলে টুলে যদি যায় তাহলে পুরো ভোল্টেজ যদি ওর অ্যাক্রসে ড্রপ হয়, সেই জন্য আমার ট্রানজিস্টরের ভি সিই ম্যাক্স হবে কত? ভিএস। ভিএস ভিএস করতে হবে ভিএস। আর কারেন্ট কত হবে? কারেন্ট ওই যে একটু আগে হিসাব করলাম যে সব কারেন্ট যোগ করে যাওয়া হয়, তাই তাই সেই যেটা হবে পাওয়ারের তার একটা চেয়ে ট্রানজিস্টর বেশি। দিতে হবে। হ্যাঁ, তার চেয়ে একটু বেশি নিব আমরা, একটা হিট সিঙ্কও দেয়া লাগতে পারে, কারণ এইটা হবে পাওয়ার ট্রানজিস্টর। কিউ ওয়ানটা কি হবে? কিউ পাওয়ার ওয়ান হবে ট্রানজিস্টর। পাওয়ার ট্রানজিস্টর। হ্যাঁ, ট্রানজিস্টর এটা পাওয়ার ট্রানজিস্টর হবে, পাওয়ার ট্রানজিস্টর। তাহলে এই মোটামুটি ডিজাইন আমরা এখন একটা ডিজাইন করব, ঠিক আছে? আর জি এটা স্যার। এখানে এই রেজিস্ট্যান্সের ভ্যালু, এই রেজিস্ট্যান্সের ভ্যালু কিভাবে হবে সেটা তোমরা জানোই, একটু আগে ভোল্টেজ ডিভাইডার দিয়ে করেছি, তাই না? স্যার আবার একটু বলে দেন। আবার বলে দেব, জেনার তো R3 কিছু একটা আপনার। ধরেছো, এই জেনার কিছু একটা ধরেছো না? কত ধরেছো জি তোমার স্যার। ল্যাবে যা আছে, এই রেঞ্জের মধ্যে ল্যাবে যেটা আছে সেটা নাকি? জি স্যার। এখন মনে করো এই রেঞ্জের মধ্যেও নাই, এর চাইতে একটু কম আছে, হবে কিনা? স্যার হবে। হবে, সেটাই। তাহলে এখানকার ভোল্টেজ কত হবে? তার চেয়ে 7 বেশি। 0.7। তাহলে এটার অ্যাক্রসের 0.7 জেনে গেলা, এটা হলো জেনার প্লাস 0.7। তাহলে বাকিটুকু কোথায় যাবে? R3 রাখছে। হ্যাঁ, বাকিটুকু R3 বলতে মানে হলো অ্যাক্রসে। ভিও মাইনাস এই ভিজেড মাইনাস 0.7, তাই না? এইটুকু চলে যাবে হলো কোথায়? এইটুকু চলে R3 যাবে অ্যাক্রসে। আর থ্রি অ্যাক্রসে। এখন এখানে একটা কারেন্ট ধরে নাও, এখানকার কারেন্টটা কতটুকু ধরবে? এইটার যে কারেন্ট খুবই আছে কম। বেস কারেন্ট কিন্তু আছে, কারণ এখান দিয়ে কতটুকু কারেন্ট যাবে আমরা ডিজাইন করে আসবো। তাহলে তার চাইতে 10 টাইমস ধরে নাও এখানকার কারেন্টটা। বুঝতে পেরেছো? 10 টাইমস ধরে নিব। হ্যাঁ, জি তাহলে ভোল্টেজ পেয়ে গেছো, কারেন্ট পেয়ে গেছো, এখন রেজিস্ট্যান্সের জি ভ্যালু স্যার, বের হয়ে রেজিস্ট্যান্স যাবে। বের করতে পারবো। রাইট, তাহলে আমরা একটা ডিজাইন করে ফেলি। হ্যাঁ, তাহলে কোথায় আছি আমরা? এই ডিজাইন, এই ডিজাইন দ্য ভোল্টেজ রেগুলেটর অফ সার্কিট 17.4। 17.4 কেন বললো? ও, এটার পাশে একটা রেগুলেটর সার্কিট ছিল, এইটা 17.4। ঠিক আছে। কি করার জন্য আমাদের রিকোয়ারমেন্ট কি? রিকোয়ারমেন্ট আউটপুট ভোল্টেজ শুড বি 12 ভোল্ট এন্ড আউটপুট কারেন্ট ম্যাক্সিমাম কত? লোড কারেন্ট 40 40 মিলি মিলিঅ্যাম্পিয়ার। আর সাপ্লাই ভোল্টেজ কত? 20 ভোল্ট। 20 ভোল্ট। এইচএপি দেয়া থাকা উচিত ছিল, এইচএপি এটা না থাকলে 100 ধরে নিব। যা কিছু একটা ধরবো, দুই ট্রানজিস্টরের জন্য দুই রকম ধরতে হবে। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তাহলে জেনার ডায়োড সিলেকশন করে ফেলেছে, অনেক বড় জেনার ডায়োড ওতে পাবা। যত জেনার ডায়োড যত বড় সিলেক্ট করবা তার পাওয়ার তত বেড়ে যাবে, বেড়ে যাবে। তাই না? কারণ কারেন্ট জি তো স্যার। তার মধ্যে দিয়ে পাস করাইতে হবে নাকি? জি স্যার। তাহলে এখন কারেন্ট তো কমাইতে পারবা না, অনেক বড় হয়ে গেছে, তাহলে আর একটু কম টম ধরে তোমরা ল্যাবে করো, ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা, আচ্ছা ঠিক আছে, ডেভিড বেলকে পড়ছি আমরা, 9 ভোল্ট দিয়ে শুরু করি। তাহলে ও একটা জেনার ডায়োড ডেটা শিট থেকে খুঁজে বের করেছে। হ্যাঁ, 1N757 জেনার ডায়োড, তার ভোল্টেজ কত? 9.1 ভোল্ট। 9.1 ভোল্ট। এখন এই 9.1 ভোল্ট, এটা ডেটা শিট দেখলে বোঝা যাবে যে এর মধ্যে দিয়ে কারেন্ট আমরা কতটুকু ধরাবো, তাই না? বুঝো নাই? এই যে কারেন্টটা কত ধরবো, এটা ডেটা শিট থেকে। তুমি ল্যাবে যেটা করবে সেটা হলো এই জেনার ডায়োডের ভোল্টেজ তোমার 12 ভোল্টের জন্য এই 6 ভোল্ট 5.7 ভোল্ট 5.3 ভোল্ট এরকম কিছু ধরে এই কারেন্টের ভ্যালু, এখান দিয়ে জেনারের কারেন্টের ভ্যালু তুমি মোটামুটি 5 মিলি এম্পিয়ার ধরে দিবে, তাতেই এনাফ। তা নাহলে আবার ওয়াট বেড়ে যাবে। আচ্ছা, ওরা ধরেছে ডেটা শিট দেখে, নাকি ওদের সাজেস্ট করেছে যে এখানে কারেন্টের ভ্যালু হইতে হবে কত? 10 মিলিঅ্যাম্পিয়ার। IR2 দেখো, IR2 টা দেখাই নেই, IR2 কোনটা? IR2 এই যে এটা দেখো, এই যে এখান দিয়ে 10 মিলি এম্পিয়ার, অনেক কারেন্ট ধরে ফেলছে, ঠিক আছে? জি স্যার। তাহলে এখন কত পাওয়া যাবে বলো তো? এইটার অ্যাক্রসের ভোল্টেজ কত হবে? এই যে আউটপুট ভোল্টেজ মাইনাস 9.1 ভোল্ট, তাই না? জি স্যার। 12 ভোল্ট মাইনাস 9.1 ভোল্ট এত, তাতে রেজিস্ট্যান্স আসছে কত কম, জেনারকে বায়াস করতে গিয়ে এত রেজিস্ট্যান্স। তাহলে এটাও তোমার সমস্যা হবে, এই রেজিস্ট্যান্সের ওয়াট ক্যালকুলেট করে দেখতে হবে যে এটা কত ওয়াটের রেজিস্ট্যান্স লাগে। কোয়ার্টার ওয়াট, অনেক সময় যখন রেজিস্ট্যান্সের ভ্যালু ছোট হয়ে যায় তখন এই এর ওয়াটটা ক্যালকুলেট করবা,
তা না হলে রেজিস্ট্যান্স পুড়ে যাবে। ঠিক আছে, জি স্যার। এটার অ্যাক্রসের ভোল্টেজ অবশ্য কম আছে, সেই জন্য এটা কোয়ার্টার ওয়াটই হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন এখান দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট কত হবে দেখো, এখান দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট কত হবে, এখান দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট, তোমার লোড ম্যাক্সিমাম কারেন্ট কত? 12 ভোল্ট। 12 ভোল্ট না, কারেন্ট জিজ্ঞাসা করেছি। 40 মিলিঅ্যাম্পিয়ার। 40 মিলিঅ্যাম্পিয়ার। মিলিঅ্যাম্পিয়ার। আর এখান দিয়ে আমার ডেভিড বেলের বইয়ে কত মিলিঅ্যাম্পিয়ার কনসিডার করেছে? 10 মিলিঅ্যাম্পিয়ার। 10 মিলিঅ্যাম্পিয়ার। আর আগেই বলেছি যে এখানকার কারেন্টটা খুব ছোট ওইগুলোর 10 তুলনায়। ঠিক আছে, জি স্যার। তাহলে আবার চাইলে আমরা এটা ডিজাইন করেও নিতে পারতাম, তাহলে এটা নেগলেক্ট করেছে। তাহলে আমার টোটাল এখানকার কারেন্ট তাহলে টোটাল কত হলো বলো? 50 মিলিঅ্যাম্পিয়ার হলো না? 50 মিলিঅ্যাম্পিয়ার। কাকে নেগলেক্ট করেছে? স্যার ওই যে যে আর হ্যাঁ, 3 ভোল্টেজ ডিভাইডারটাকে নেগলেক্ট করেছে। কারেন্টটাকে হ্যাঁ, ডিলিট করেছে। তাহলে এই যে 50 মিলিঅ্যাম্পিয়ার। এবার স্পেসিফিকেশনে চলে আসছে, কার স্পেসিফিকেশন? Q1 Q1 পাওয়ার মানে ট্রানজিস্টর। পাওয়ার ট্রানজিস্টর, রাইট। তাহলে এই যে ম্যাক্সিমামের ভ্যালু কত হবে? ভিসি 20 ভোল্ট কালেক্টর সমান কারেন্টের ধরেছে এটা। ম্যাক্সিমাম ভ্যালু হবে কত? 50 মিলিঅ্যাম্পিয়ার। মিলিঅ্যাম্পিয়ার। পাওয়ার কত ওয়াটের পাওয়ার সে সহ্য করতে হবে? ওই যে বলছিল না, ভিএস মাইনাস ভিও মাল্টিপ্লাইড বাই কারেন্ট। আইই। হ্যাঁ, তাহলে এত ওয়াট, তাহলে এত ওয়াটের অ্যাটলিস্ট এত ওয়াটের একটা ট্রানজিস্টর লাগাইতে হবে তোমাকে, হিট সিঙ্কও লাগাইতে হবে। ঠিক আছে, জি স্যার। এখন পাওয়ার ট্রানজিস্টরের এইচএপি ধরো 50, আউটপুট কারেন্ট ম্যাক্সিমাম যাচ্ছে কত? 50 মিলিঅ্যাম্পিয়ার। তাহলে বেস দিয়ে কতটুকু কারেন্ট যাবে? 1 মিলিঅ্যাম্পিয়ার। 1 মিলিঅ্যাম্পিয়ার। বেসটা দেখে নাও, এখান দিয়ে 1 মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট যাবে। তাহলে এখান দিয়ে যদি 1 মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট যায়, এখান দিয়ে আমরা বলেছিলাম অনেক বেশি কারেন্ট ধরবো, বা এখান দিয়ে অনেক বেশি কারেন্ট ধরবো, দুইটা দিয়েই, দুইটার মধ্যেই। এই যে এখান দিয়ে বেশি কারেন্ট ধরবো, কারণ এখানকার কারেন্টটা কম বেশি হবে, তো এখানকার কারেন্ট থেকে এটা যাবে। এটা ধরতে পারো এরর অ্যাম্পলিফায়ারের জন্য এই 1 মিলিঅ্যাম্পিয়ার হলো তার লোড। তাহলে লোডের চাইতে তার নিজের কারেন্ট ক্যাপাসিটি কি হতে হবে? বেশি হতে হবে। বেশি 10 টাইমস হইলে ভালো হতো। 10 টাইমস করা যাবে না, আমরা হয়তো 5 টাইমস ইত্যাদি ধরতে পারি। ডাবল তো ধরতে হবেই, এতে কোনো ভুল নেই। তাহলে এই যে দেখো কন্ডিশনটা কি, IC2 শুড বি গ্রেটার দ্যান আইবি1। IB1। তাহলে কত ধরেছে? এই 5 গুণ ধরেছে। 5 টাইমস ধরেছে। তাহলে 5 টাইমস ধরলা। তাহলে তুমি এখন এইখান দিয়ে কারেন্ট কতটুকু পাওয়া যাবে? এই রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট কতটুকু যাবে? বেজের 1 5 মিলিঅ্যাম্পিয়ার। ম্যাক্সিমাম কারেন্ট ওর কতটুকু? ম্যাক্সিমাম কারেন্ট হলো এখান দিয়ে যাচ্ছে 5 মিলিঅ্যাম্পিয়ার, এখান দিয়ে যাচ্ছে 1 মিলিঅ্যাম্পিয়ার। কত মিলিঅ্যাম্পিয়ার হলো? 6 মিলিঅ্যাম্পিয়ার। 6 মিলিঅ্যাম্পিয়ার। আর এখানকার ভোল্টেজ কত হইতে হবে? 12.7 ভোল্ট। 7। হ্যাঁ, 7 ভোল্ট। তাহলে এই রেজিস্টারের অ্যাক্রসের ড্রপটা কত হবে? এই রেজিস্টারের অ্যাক্রসের ড্রপ হবে এই যে 20 সোর্স ভিএস ভোল্টেজ। মাইনাস 12.7। আর কারেন্ট 6 মিলিঅ্যাম্পিয়ার। ঠিক আছে। জি স্যার। তাহলে কি হলো তোমার? এই যে একটা আর1 এর ভ্যালু চলে আসবে। এখন দেখো, তোমরা যদি এইটাকে এই যে এত বড় ধরলো, এই যে এত বড় বড় ধরলো, এতে সমস্যাটা কি হলো? রেজিস্ট্যান্সের ভ্যালু কি হলো? বড় হয়ে গেল। না, কারেন্টের ভ্যালু বড় ধরাতে রেজিস্ট্যান্সের কমে গেল, কমে গেল, কমে কমে গেল। গেল। এটা কমে গেলে কি হবে? ওই এবি ভোল্টেজ গেইন কমে যাবে। এরর অ্যাম্পলিফায়ারের ভোল্টেজ গেইন কমে ভোল্টেজ যাবে, গেইন কারণ কমে যাবে। ভোল্টেজ গেইন সমান হবে কত? আরসি মাইনাস হবে একটা ডিভাইডেড বাই আর ই। বুঝতে পেরেছো? আরসি কমে গিয়েছে না, জি স্যার। তাহলে এর পারফরম্যান্স একটু ডেটোরেট করবে। সেই জন্য তোমাকে অপটিমাইজ করতে হবে। খুব কম কম কারেন্ট নিলেও সে কাজ করবে না, বেশি কারেন্ট দিলেও গেইন কমে যাবে। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখন আইজেড এর মধ্যে দিয়ে টোটাল কতটুকু কারেন্ট ফ্লো করবে? আইজেড এর মধ্যে দিয়ে, 50 মিলিঅ্যাম্পিয়ার। এই জেনারের মধ্যে দিয়ে ওরকে বায়াস করার জন্য অনেক কারেন্ট ধরেছে, 10 মিলিঅ্যাম্পিয়ার ধরছে জেনারের নিজস্ব কারেন্ট, তাই না? আর এটা আসতেছে কোথা দিয়ে? এটা আসতেছে আমার Q2 দিয়ে। Q2। এর অ্যাম্পলিফায়ার দিয়ে। হ্যাঁ, Q2 অ্যাম্পলিফায়ার দিয়ে। তাহলে কত হইলো? 15 মিলিঅ্যাম্পিয়ার। আচ্ছা, গুণ করো তো। এই জেনারের পাওয়ার কত হয়? পিজেড 9.1 ভোল্ট, 9.1 ভোল্ট মাল্টিপ্লাইড বাই 15 মিলিঅ্যাম্পিয়ার। 15 মিলিঅ্যাম্পিয়ার। গুণ করে দেখো তো কত হয়। আমার মনে হয় এটা কোয়ার্টার ওয়াটে হবে না।
স্যার 136.5 মিলি জি স্যার মিলিওয়াট 130.5 36.5 না, তাহলে মিলি হইলে মিলিওয়াট হয়েছে না, হয়ে গেছে, কোয়ার্টার ওয়াটে হয়েছে। 0.25 পর্যন্ত কোয়ার্টার ওয়াট। আমরা ল্যাবে যেগুলো ইউজ করি সেগুলো কোয়ার্টার ওয়াট, বুঝতে পেরেছো? জি স্যার আচ্ছা, তাহলে আসি এবার, এখান দিয়ে কারেন্ট কতটুকু ধরেছো দেখি, অ্যান্সার দাও দেখি। এই কালেক্টর কারেন্ট কতটুকু ধরেছো? স্যার ভুলে গিয়েছো, 5 মিলি এম্পিয়ার ধরেছো না? 5 মিলি অ্যাম্পিয়ার তাহলে বেস কারেন্ট কত হবে? 5 মিলি এম্পিয়ার 5 ডিভাইডেড মিলি বাই অ্যাম্পিয়ার ডিভাইডেড বাই বিটা HFE2। HFE2 এটা 50 ধরেছো, এটা 100 ধরতে পারো, আচ্ছা কারণ এটার চাইতে এটার পাওয়ার কম না। তাহলে কত হয় বলো? 5 মিলি ডিভাইডেড বাই 100 নাকি? জি স্যার এটা কার ভ্যালু পেলাম? আইবি Q1 এর বেস হ্যাঁ কারেন্ট Q2 এর বেস কারেন্ট Q2 এর বেস এর কারেন্ট। অ্যাম্পলিফায়ার তাহলে এখানকার কারেন্টটা আমরা কি ধরবো? এই বেস কারেন্টের 10 টাইমস, বুঝো নাই? জি স্যার 10 টাইমস কাকে করব? আইবি 2। তাহলে কত হয় বলো? 0.5 মিলি এম্পিয়ারের মতো হয়। জি স্যার 0.5 মিলি এম্পিয়ার হচ্ছে না? এইটুকু ধরলেও হয়ে যেত তোমাদের। তো ওরা তো কত ধরেছে দেখি, জি স্যার 0.5 মিলি অ্যাম্পিয়ার ওরা আরেকটু বেশি ধরেছে, 1 মিলি এম্পিয়ার ধরেছে। ঠিক আছে, জি স্যার তাহলে এখন বলো এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজ কত? 9.1 প্লাস, প্লাস ভোল্ট 0.7 0.7 তাহলে এটা, আর এখান দিয়ে কারেন্ট যাচ্ছে কত? 1 মিলি অ্যাম্পিয়ার 1 মিলি 1 মিলি এম্পিয়ার। তাহলে অ্যাম্পিয়ার এই যে ভোল্টেজকে 1 মিলি এম্পিয়ার দিয়ে ভাগ করলাম, এই চলে আসলো আমার রেজিস্ট্যান্স। কার ভ্যালু আসলো বলো? R4 এর, R4 তাই না? R4 এর ভ্যালু চলে আসছে, এই যে এটা এই R4 এর ভ্যালু চলে আসছে। এখন বলো R3 এর ভ্যালু। তুমি এখানকার কারেন্ট যোগ নাও করতে পারো, এমনিতে অনেক বড় কারেন্ট নিয়েছো তো, সুতরাং বেস কারেন্টটা অ্যাড না করলেও হবে, বুঝতে পেরেছো? জি তাহলে স্যার সেম কারেন্ট ধরে এটার, এবার বলো তো এটার অ্যাক্রসের ভোল্টেজ কত হবে? এটার অ্যাক্রসের ভোল্টেজ হবে আউটপুট ভোল্টেজ Q মাইনাস মাইনাস এই VZ VZ মাইনাস মাইনাস 0.7। 0.7 হ্যাঁ, জি তাহলে এই স্যার যে আউটপুট ভোল্টেজ ছিল তোমার এটা, VZ এর ভ্যালু ছিল হলো 9.1, 9.1 যোগ প্লাস করেছো 0.7। 0.7 হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছো? জি স্যার এই যে হয়ে গেল ডিজাইন। এখন দেখো এই ডিজাইন এক একজন এক এক রকম করবে, তাই না? জি একই স্যার ডিজাইন, কেউ এখান দিয়ে কারেন্ট একটু কম নিবে, কেউ বেশি নিবে। তোমরা যখন ল্যাবে রিপোর্ট লিখবে, এই আমি জানি না প্র্যাকটিক্যাল করায় কিনা, তাহলে এক একজনের ডিজাইন কি হবে, এক এক রকম হবে। কিন্তু না, আমরা কি পাই দিনের শেষে সবার ডিজাইন সেম রিপোর্টের মধ্যে। কোশ্চেন আছে কোনো? না স্যার বাসায় যে বুঝতে পড়তে হবে, ঠিক আছে? এখন জি তো একটা স্যার ফ্লোর মধ্যে যেখানে আটকে গেছো, আমি হেল্প করেছি। বাসায় গিয়ে আবার এই একই বই তোমরা পড়ো, দেখো বুঝো কিনা, বুঝলে বাস কনফার্ম। তোমরা নিজেরা প্র্যাকটিস করো, দুই একটা এক্সাম্পল দেয়া আছে এই যে ডিজাইন করার, হ্যাঁ এগুলো প্র্যাকটিস করো। তাহলে আজকে না হয় ছেড়ে দেই নাকি? জি স্যার ওকে, অ্যাটেন্ডেন্সটা হ্যাঁ দিচ্ছি। তোমাদের কি ল্যাব হচ্ছে? না স্যার কি কি ল্যাব আছে তোমাদের এই সেমিস্টারে? স্যার মেশিন
একটা আছে মেকানিক্যাল আছে, ও স্যার মেকানিক্যাল হচ্ছে না, অ্যানালগ ছিল একটা। অ্যানালগ হ্যাঁ ছিল স্যার, হচ্ছে না কোনোটাই। আচ্ছা 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 অনলাইনে কেমনে সম্ভব? অনলাইনে বলা হচ্ছিল যে কিছু সিমুলেশন যেগুলো সম্ভব, অথবা কিছু থিওরি টিওরি, এগুলো যে কোনো এক্সপেরিমেন্ট করতে হলে তার থিওরিটা আবার একটু পড়তে হয় না, ডিজাইনটা করতে হয়, এগুলো করিয়ে রেখে কিছু প্রিভিয়াস ডেটা দেখিয়ে দেয়া, কিছু অন্তত আগায় রাখা। তাহলে আজকে 52 স্টুডেন্ট। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।